আহিল বিছানায় হেলান দিয়ে বসে আছে আর আয়শা আহিলের বুকে মাথা দিয়ে রয়েছে। আহিল এক হাতে আয়শাকে জড়িয়ে রেখেছে। আহিল কিছুক্ষণ পর বলে উঠল, আই এম সরি আয়ু। আয়শা কিছু বলল না, চুপ করেই রইল। সেটা দেখে আহিল বলল, আয়ু ট্রাস্ট মি, আমি জানতাম না গত রাতে রিয়া আমার সাথে কি করেছে। তার জন্য তুমি যখন ওর সাথে মিসবিহেভ করলে এতটা রিয়াক্ট করেছি। ও আমার ড্রিঙ্কে ড্রাগস মিশিয়ে দিয়েছিল, তাই আমার কিচ্ছু মনে নেই। ড্রাগস? আহিলের বুক থেকে মাথা তুলে আহিলের দিকে তাকিয়ে বলে আয়শা, জ্যাক আমার ড্রিঙ্কটা টেস্ট করাতে দিয়েছিল। রিপোর্টে এটাই এসেছে। প্লিজ আই এম সরি। আহিল আমিও আপনাকে কিছু আয়েশার ঠোঁটে আঙুল দিয়ে দিল। তুমি বলো। আপনি নয়। আহিল রিকাম বলতে পারল না। আয়েশা কথা শেষ করবে তার আগেই আয়েশার ফোন বেজে উঠল। আয়েশা ফোনটা হাতে নিতেই ভয়ে ভয়ে আহিলের দিকে তাকালো আর আহিল জিজ্ঞেস করল, কে ফোন করেছে? আয়েশা ভয়ে ভয়ে বলে, ভাইয়া। রিসিভ করো। রিসিভ করব? রিসিভ করো, না হলে ফোনটা কেটে যাবে। আয়েশা সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে। হ্যালো। কি? আয়েশার হাত থেকে ফোনটা পড়ে যেতেই আহিল জিজ্ঞেস করল, কি হয়েছে? কি বলল অঙ্কুর? আয়েশা কিছু না বলেই কাঁদছে। আয়েশার চোখ মুখ দেখেই আহিল বুঝেছে কিছু একটা হয়েছে। আহিল আবার আয়েশাকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করল, আয়ু কি হয়েছে বলবে তো আমায়? ভাইয়া। কি হয়েছে অঙ্কুরের? গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। হোয়াট? আয়েশা কান্নায় ভেঙে পড়ল আর আহিলও কিছুটা স্তব্ধ হয়ে রইল। পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে আয়েশাকে বলল, আয়ু শক্ত হতে হবে তোমায়, কিছু হবে না অঙ্কুরের। তুমি বলো কোন নার্সিংহোমে আছে অঙ্কুর? ফোনটা বাবা করে ছিল। বাবা বলল ঢাকা নার্সিংহোমে রয়েছে। রেডি হয়ে নাও, আমরা এক্ষুনি বেরাবো। আহিল রেডি হতে চলে গেল। এদিকে আয়েশাও নিজেকে শক্ত করে রেডি হয়ে নিল। কিন্তু আয়েশার চোখের জল কিছুতেই বন্ধ হচ্ছে না। আহিল রেডি হয়ে দেখল আয়েশা এখনও কাঁদছে। আয়ু প্লিজ কেঁদো না। আমি তো বললাম কিচ্ছু হবে না অঙ্কুরের, সব ঠিক হয়ে যাবে। আর এখন মাকে কিছু জানাতে হবে না, না হলে টেনশন করবে। আরুকে আমি বাড়ি থেকে বেরিয়ে কল করে জানিয়ে দেব। আয়েশা প্রত্যুত্তরে শুধু মাথা নাড়ল আর আহিল আয়েশার চোখের জলটা মুছিয়ে দিয়ে বেরিয়ে গেল আয়েশাকে নিয়ে। ইন নার্সিংহোম। আয়েশা আর আহিল নার্সিংহোমে এসে রিসেপশনে গিয়ে অঙ্কুরের নাম বলতেই রিসেপশনিস্ট আইসিইউতে যেতে বলে দেয় আর ওরা সেই ফ্লোরে চলে যায়। অঙ্কুরের আইসিইউর সামনে যেতেই দেখে আয়েশার বাবা ডাক্তারের সাথে কথা বলছে আর আয়েশার মা চেয়ারে বসে কাঁদছে। আয়েশা গিয়ে ওর মায়ের পাশে বসল আর আহিলও হাঁটু গেড়ে বসল আয়েশার মায়ের সামনে আর হাত দুটো ধরল। আহিল বাবা দেখো না আমার অঙ্কুর, বলেই আয়েশার মা কাঁদতে লাগলেন। আমি আছি তো মা, তুমি তোমার এই ছেলেকে বিশ্বাস করো তো, কিচ্ছু হবে না অঙ্কুরের। তখন আয়েশার আব্বুকে ডাক্তার বলতে লাগলো, দেখুন আপনার ছেলে তো মাথায় গুরুতর চোট পেয়েছে, তাই আমাদের অপারেশন করতে হবে। আর আপনাদের এর জন্য রিসেপশনে টাকা জমা করতে হবে। কত টাকা লাগবে? -5 লাখ। এত টাকা? আহিল পাশ থেকে শুনতে পেল আয়েশার বাবাকে ডাক্তার টাকার ব্যাপারে কিছু একটা বলছে। আহিল দ্রুত উঠে ডাক্তারের সামনে দাঁড়াতেই ডাক্তার বলল, আরে স্যার আপনি এখানে কেন? আপনার কি কোনো পেশেন্ট অ্যাডমিট আছে নাকি? তাহলে আমরা দ্রুত চিকিৎসা করার ব্যবস্থা করব। এই কেবিনে যে আছে তার চিকিৎসায় যেন কোনো কমতি না থাকে। কে হয় উনি? আপনার বেস্ট ফ্রেন্ড। আমার ভাইয়ের থেকে কোনো অংশে কম নয়, তাই টাকার কোনো চিন্তা আপনাদের করতে হবে না। আমি ওকে সুস্থ দেখতে চাই। আয়েশা অবাক। আহিল আয়েশাকে এত কিছু বলেছিল ওর পরিবারের ব্যাপারে, আর এখন নিজেই ছুটে এসেছে। আয়েশা জানে বরাবরই ওর মা আহিলকে ভালোবাসে, বিশ্বাস করে। কোনো খারাপ কিছু কখনো মানতে রাজি হয় না আহিলের ব্যাপারে। এখন যদি বিয়ের রাতের ঘটনা জানে বা আহিল কিভাবে ওকে বিয়ে করেছে এটা জানে, তাহলে হয়তো অনেক কষ্ট পাবে। আয়েশা চুপ করেই রইল, কারণ আহিলের চরিত্রটা আয়েশার বোধগম্য হচ্ছে না। আহিল মাঝে মধ্যে ওকে কাছে টেনে নিচ্ছে, আবার কিছু একটা কারণে পরক্ষণেই ওকে দূরে সরিয়ে দিচ্ছে।
এমনকি গায়ে হাত পর্যন্ত তুলেছে আহিল। আয়েশা মনে মনে বলে, কিছু একটা কারণ তো আছেই যার কারণে আহিল এমন করছে। রিকও ওভাবে মিথ্যে বলল আর রিয়াও সেই দিনেই আহিলের সাথে অমন করল। এগুলো কি নেহাতি কাকতালীয় নাকি এর ভিতরে কোনো সংযোগ আছে? ভাইয়া তো খুব ভালোভাবে ড্রাইভ করে, তাহলে আজ হঠাৎ করে কি করে অ্যাক্সিডেন্ট করল? কিছু বুঝতে পারছি না আমি। কিচ্ছু না। আরোহী আর জ্যাকও এসে গেছে ইতিমধ্যে। আরোহী আয়েশার মার অপর দিকে বসল আর জ্যাক গিয়ে আহিলের পাশে দাঁড়ালো। কিছুক্ষণ পরেই ডাক্তার বেরিয়ে এলো আর বলল, চিন্তা বা ভয়ের কিছু নেই, উনি এখন বিপদমুক্ত। আপনারা শুধু ওনার মেডিসিনগুলো এনে দেবেন যা আপনাদের নার্স দিয়ে দেবে। আমরা ওকে দেখতে যেতে পারি? হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যেই ওনাকে কেবিনে শিফট করে দেব, আপনারা দেখে আসবেন। ডাক্তার চলে যেতেই নার্স এসে বলল, পেশেন্টর জন্য এই ওষুধগুলো এনে দেবেন প্লিজ। জ্যাক প্রেসক্রিপশনটা নিয়ে বলে, আমি যাচ্ছি। তুই কেন যাবি? তুই থাক, আমি যাচ্ছি। আরে না না, এখন এখানে সবার তোকে প্রয়োজন, তুই থাক, আমি নিয়ে আসছি। জ্যাক বেরিয়ে গেল আর আহিল গিয়ে আয়েশার পাশে বসল। অন্যদিকে আয়েশার মা বাবার পাশে আরোহী বসে আছে। আয়েশা একমনে কিছু একটা ভাবছে বসে বসে, বাবা মা এতটা স্বাভাবিক কি করে রয়েছে আহিলকে দেখে। সেই দিন তো ভাইয়া মারতে গেছিল আহিলকে আর বাবাও প্রচণ্ড রেগেছিল বলে মনে হয়েছে। তাহলে আজ কেন কোনো প্রতিক্রিয়া নেই বাবার মধ্যে? আয়েশার ভাবনায় ছেদ পড়ল কাঁধে আহিলের স্পর্শে। আয়েশা নিজের চোখের জল মুছে নিল আর আহিল বলল, কি ভাবছো এত? অঙ্কুর তো সুস্থ হয়ে যাবে এবার, বিপদমুক্ত ও এখন। কিছু না। আরোহী আহিলদের কাছে এসে বলে, ভাইয়া, ভাবিননি বাতর কারো তো কিছু খাওয়া হয়নি সকাল থেকে, আমি কিছু নিয়ে আসছি। একা যাবি কেন? আমি যাচ্ছি, চল। আচ্ছা আয়, আমি এগোচ্ছি। আরোহী এগিয়ে গেল আর আহিল আয়েশাকে বলে আরোহীর পিছনে চলে গেল। আরোহী বাইরে বেরিয়ে দেখল জ্যাক আসছে, আর ওর দিকে তাকিয়ে ইশারা করছে যে, তুমি বাইরে কেন? আরোহী উত্তর দিতে যাবে তার আগেই আরোহীর মুখে আতঙ্কের একটা ছাপ পড়ে গেল। আরোহী ছুটে গেল জ্যাকের দিকে। আহিল বাইরে আসতেই দেখল আরোহী ছুটে যাচ্ছে। সামনে তাকাতে দেখল জ্যাকের দিকে ছুটে যাচ্ছে আর এদিকে জ্যাক আরোহীকে নিজের দিকে ছুটে আসতে দেখে অবাক হয়ে পাশে তাকাতেই একটা গুলির আওয়াজ হলো। আহিল চিৎকার দিয়ে উঠল, আরো! জ্যাক! পুরো রাস্তা নির্জন হয়ে গেল। গুলির আওয়াজে কয়েকটা পাখি উড়ে গেল আর কিচির মিচির শব্দ পাওয়ার পর সব স্তব্ধ হয়ে গেছে। আহিল নিজের জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আহিল এগিয়ে যেতেই দেখল আরোহীকে নিয়ে জ্যাক উঠে দাঁড়াচ্ছে। আহিল ওদের দিকে তাকানোর পরই সেই দিকে তাকালো যেদিক থেকে গুলিটা করা হয়েছে। আহিল দেখল একটা গাড়ি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। গাড়ির কাচ কালো হওয়ায় কিছু দেখতে পেল না আহিল, কিন্তু এটা ঠিকই বুঝতে পেরেছে গুলিটা ওখান থেকেই করা হয়েছে। জ্যাক, ঠিক আছিস তুই? আমি তো ঠিক আছি বাট আরো। আরে আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। তোমার হাতে যে ছিলে গেছে সেটা আমি দেখতে পাচ্ছি। ফেরত চল, ব্যান্ডেজ করতে হবে। আহিল, আরোহী আর জ্যাক ফেরত চলে গেল নার্সিংহোমে। সেখানে একটা কেবিনে আরোহী, জ্যাক আর আহিল রয়েছে। আয়েশা বা কাউকে এখনো কিছু জানায়নি আহিল। আরোহীকে আহিল জিজ্ঞেস করল, এবার বল কি করে হলো এগুলো? কি দেখেছিলি তুই? আমি জ্যাককে দেখতেই ওর পাশের দিকে আমার চোখ যায় আর আমি দেখি একটা কালো গাড়ির জানলা থেকে একটা লোক বন্দুক তাক করে রেখেছে জ্যাকের দিকে। জ্যাককে কিছু বলতে গেলে হয়তো লোকটা গুলি করে দিত, তাই আমি নিজেই ছুটে যাই। জ্যাক আহিলকে উদ্দেশ্য করে বলে, তুই কি দেখেছিস গাড়িটাকে? গাড়িটা পুরো কালো ছিল আর গ্লাসটাও কালো। আমি যখন তাকিয়েছি তখন গ্লাসটা উঠে যায় আর আমি ভিতরের কিছুই দেখতে পাই না। আমাদের এখন যাওয়া উচিত। অঙ্কুর ভাইয়ার হয়তো জ্ঞান ফিরেছে। আমি যাচ্ছি, তুই এখানেই রেস্ট কর। আর জ্যাককে উদ্দেশ্য করে বলে, জ্যাক তুই আরোর সাথেই থাক, আর আমি না আসা পর্যন্ত তুই কোথাও যাবি না। আহিল অঙ্কুরের কেবিনের সামনে চলে গেল আর কেবিনে ঢুকে দেখল অঙ্কুরের জ্ঞান ফিরেছে। অঙ্কুরের মাথায় ব্যান্ডেজ করা আর আধশোয়া হয়ে বসে আছে। এক পাশে আয়েশার মা ও আরেক পাশে আয়েশা বসে রয়েছে।
আয়েশার মা এখন আর অতটা কাঁদছে না, কিন্তু আয়েশা অঙ্কুরের হাত নিজের মুখের সামনে ধরে কাঁদছে। উফ বোন, অনেক তো কাঁদলি, আর কত কাঁদবি বলতো? তুই তো এত কাঁদুনি ছিলিস না, কবে হলি? একদম চুপ, তুই ভীষণ বাজে। কে বলেছে ওরমভাবে ড্রাইভ করতে? অন্ধ কোথাকার। আমি মোটেও অন্ধ নই বুঝলি, আমিও কাঁদুনি নই বুঝলি। আহিল পিছন থেকে বলে উঠল, কাঁদুনি না, ঝগড়ুটি হবে ওটা। অঙ্কুর আহিলের দিকে তাকিয়ে একবার নিজের বাবার দিকে তাকালো, তারপর আবার আহিলের দিকে তাকালো আর বলল, রাইট। আয়েশা পিছনে ঘুরে আহিলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই আহিল রুমে ঢুকে এসে অঙ্কুরের পাশে দাঁড়ালো আর আয়েশার মাকে বলল, দেখেছ মা, কিভাবে শাকচুন্নির মতো তাকাচ্ছে আমার দিকে? কি? আহিল আর অঙ্কুর দুজনে একসাথে কানে হাত দিয়ে বলে উঠল, কানটা গেল রে। আয়েশা ওদের দুজনকে দেখে হেসে দিল আর সঙ্গে সবাই। আহিল আর অঙ্কুর কান থেকে হাত নামিয়ে একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। কিছুক্ষণ কথা বলার পর আহিল বলল, এবার আমাদের যাওয়া উচিত। অঙ্কুরেরও তো রেস্টের প্রয়োজন। ঠিক কথা, আমরা বরং আবার কালকে আসবো ওকে দেখতে। ভাইয়াকে ডিসচার্জ কবে করবে? 7 দিন তো এখানে থাকতে হবেই, তারপর ডিসচার্জ করে দেবে। আচ্ছা আহিল, আরোহী আর তোমার ওই ফ্রেন্ডটা কোথায়? ওরা কালকে আসবে দেখা করতে। আসলে মমু বাড়িতে একা আছে আর আমরা সবাই এভাবে একসাথে বেরিয়ে এসেছি। চিন্তা করবে বলে আরোহী আর জ্যাককে আমি পাঠিয়ে দিয়েছি। আয়েশা নিজের মাকে উদ্দেশ্য করে বলে, ভালোই করেছে মা। আচ্ছা চলো এবার যাওয়া যাক। আয়েশা নিজের মাকে নিয়ে উঠে গেল আর অঙ্কুরকে আসছি বলে বেরিয়ে যেতে লাগলো। আয়েশার বাবাও বেরিয়ে গেল। আহিলও বেরতে যাবে, ঠিক তখনই অঙ্কুর আহিলের হাতটা ধরল। অঙ্কুরের হাতে সেলাইন লাগানো, যার জন্য অঙ্কুর হাতটা তুলতে পারেনি। হাতটা নিচে থাকা অবস্থাতেই আহিলের হাতের তালু স্পর্শ করেছে। আহিল অঙ্কুরের দিকে ঘুরে তাকিয়ে অঙ্কুরের হাতটা শক্ত করে ধরল আর অঙ্কুর আহিলের হাতের ওপর অন্য একটা হাত রাখতেই আহিল কিছুটা কপাল কুঁচকাল। পরক্ষণেই আহিল চোখ বন্ধ করে অঙ্কুরের হাতের ওপর নিজের অপর হাত রেখে আশ্বাস দিয়ে বেরিয়ে গেল। আর অঙ্কুর একটা দীর্ঘশ্বাস ফেলল। আহিল আয়েশা বাড়ি ফিরে আহিলের মাকে সব খুলে বলল। প্রথমে চিন্তিত হলেও পরে অঙ্কুরের সুস্থতার খবর পেয়ে কিছুটা হলেও নিশ্চিন্ত হয়েছেন। এরপর আহিল আয়েশা নিজের রুমে চলে যায়, কিন্তু আহিল, আরোহী আর জ্যাক সবার থেকে সকালের ঘটনাটা লুকিয়ে যায়। এইভাবেই সেই দিনটা কেটে যায়। কিছুদিন পর আয়েশা কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে। নিজে রেডি হওয়ার এর সাথে সাথে নিজের মনকেও রেডি করছে আয়েশা। এই কয়েকদিন আহিলের সাথে আয়েশার কোনো ভুল বোঝাবুঝি হয়নি, বরং দিনগুলো মজা খুনসুটি এসব দিয়ে কেটেছে। কিন্তু এসবের মাঝে আয়েশার মাথায় রিকের প্রসঙ্গটা রয়ে গেছে। আয়েশা শুধু মনে মনে চেয়েছে ওর ভাইয়া যেন সুস্থ হয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরুক। সেই বাসনা আয়েশার পূর্ণ হয়েছে গতকাল। গতকাল অঙ্কুর বাড়ি ফিরেছে আর আয়েশা আজকে কলেজ থেকে সিধে নিজের বাড়ি যাবে বলে ঠিক করেছে। তাই নিজেকে তৈরি করছে সত্যর মুখোমুখি হবার জন্য, কারণ আয়েশা জানে এসবের পিছনে কিছু না কিছু তো লুকিয়ে আছেই। এর মধ্যে আবার গতকাল থেকে আহিলকেও কেমন চিন্তিত লাগছে আয়েশার। তেমন কোনো কথা বলছে না, সারাক্ষণ কিছু না কিছু ভেবে চলেছে। আয়েশা মনে মনে বলে, আহিলের হঠাৎ কি হলো? আহিল তো এই কয়েকদিন বেশ ভালোই ছিল। গতকাল অফিস থেকে ফিরেই কেমন যেন চুপচাপ হয়ে গেল। আমি সামনে গেলেই আমাকে এড়িয়ে যাচ্ছে, ঠিক করে তাকাচ্ছে পর্যন্ত না, কথা তো দূরের কথা। ধুর, আর ভালো লাগছে না। আজকে ভাইয়া আর বাবার সাথে রিকের ব্যাপারে, তারপর আহিলকে রিকের ব্যাপারে জানাবো। ওকে তো জানানোই হয়নি। আয়েশা রেডি হয়ে নিচে নেমে গেল। ড্রয়িং রুমে এসেই দেখল কেউ কোথাও নেই, রান্নাঘর থেকে শব্দ আসছে। আয়েশা রান্নাঘরে গিয়ে দেখল আহিলের মা কাজ করছে। আয়েশা জিজ্ঞেস করল, মা, আহিল কোথায়? আহিলের মা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বলে, ওমা, সে কি আহিল তোকে বলে যায়নি? আহিল তো অফিস চলে গেছে, ওর নাকি একটা ইম্পর্ট্যান্ট কল এসেছিল, তাই আমি তো ভাবলাম তোকে বলে গেছে। আয়েশা মনে মনে বলে, ও আর কি বলবে মা, কে বা হই আমি ওর যে আমায় বলবে? যখন ইচ্ছে হয় কথা বলে আর যখন ইচ্ছে হয় না বলে না।
আহিলের মা আয়শার উত্তর না পেয়ে ওকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো, চুপ করে রইলি যে? না কিছু না, আমি আসছি মা, আমার লেট হয়ে যাবে কলেজে। টিফিন তো নিয়ে যা, ক্যান্টিনে খেয়ে নেব। বলতে বলতেই আয়শা বেরিয়ে গেল। যা, চলে গেল। কিসের যে এত তারা এদের কে জানে। আয়শা কলেজ চলে এলো, নিজের ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো করে ক্লাস থেকে বেরিয়ে ভাবল, যাক, ম্যাম আসেনি তাই পরের ক্লাসটা হবে না, আমি বরং এক্ষুনি বেরিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি ফিরতেও পারবো। এটা ভাবতে না ভাবতেই আয়শার ফোনে কল এলো। আয়শা ব্যাগ থেকে ফোনটা বের করে দেখল আননোন নাম্বার। আয়শা রিসিভ করতেই বলল, হ্যালো। অপর প্রান্ত ছেলে কণ্ঠে, আপনি আহিলের ওয়াইফ? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি কি সেটা না জানলেও চলবে। স্বামী সুস্থ দেখতে চাইলে আহিলের অফিসে চলে যান, রাইট নাও। কিন্তু কে? টুট টুট টুট, ফোন কেটে গেল। কে ফোন করেছিল এটা? গলার কণ্ঠটাও তো চেনা চেনা লাগলো। আহিল। আহিকের কি কোনো ক্ষতি হতে চলেছে? না। আয়েশা সঙ্গে সঙ্গে কলেজ থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ডাকলো আর আহিলের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আয়েশা ট্যাক্সি থেকে নেমে কোন মতে টাকা দিয়ে আহিলের অফিসের ভিতরে ছুটে ঢুকে পড়ল। ওখানে গিয়ে আহিলের কেবিন কোনটা জিজ্ঞেস করতেই আয়েশাকে ওখানকার স্টাফরা বলে দিল। কিন্তু আয়েশা আহিলের কেবিনের সামনে আসতেই গার্ড বাধা দিল আয়েশাকে। স্যার, ভিতরে জরুরি মিটিংয়ে আছেন, আপনি এখন যেতে পারবেন না। আমি ওনার ওয়াইফ, যেতে দিন আমায়। কিন্তু স্যার কাউকে ঢুকতে দিতে বারণ করেছেন। আমি তো বললাম আমি ওনার ওয়াইফ, আমাকে ভিতরে যেতে দিন। আয়েশা ধাক্কা মেরে ভিতরে ঢুকতেই যা দেখল তাতে অবাক হয়ে গেল। নিজের অজান্তেই আয়েশার চোখে জল চলে আসলো। আসবে নাই বা কেন, যেই দৃশ্য আয়েশা দেখছে এবং কথাগুলো আয়েশা শুনছে তাতে তো এমনটাই হবে। আয়েশা নিজের চোখ ও কান দুটোকেই বিশ্বাস করতে পারছে না, কারণ সামনে আহিল আর রিয়া একে অপরের অনেক ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। রিয়া তো পুরো আহিলের সাথে মিশে দাঁড়িয়ে আছে আর আহিলের শার্টের বোতাম নাড়াচাড়া করছে এবং হাসছে। আর আহিল রিয়ার কোমর জড়িয়ে ধরে রয়েছে এবং মুচকি হেসে কথা বলছে, রিয়া প্লিজ, আর তুইও না। ওই মিডল ক্লাস আয়েশার কথায় রেগে যাচ্ছিস? তোর মনে হয় আমি এই আহিল ওর মতো একটা মিডল ক্লাস মেয়েকে ভালোবাসবে? হ্যাঁ, কোথায় আমেরিকার ফার্স্ট ক্লাস মেয়েরা, আর কোথায় ও? ইভেন তোর মতো একটা মডেল, বিউটিফুল, স্মার্ট মেয়েকে ছেড়ে আমি ওই ওল্ড ফ্যাশন, ব্যাকডেটেড আয়েশাকে ভালোবাসবো? নো ওয়ে। বউয়ের মতোই থাকুক, ওকে নিয়ে না হোকে নিয়ে তো আর আমি রাস্তায় বেরোচ্ছি না। ওহ রিয়েলি, তুই ওকে ভালোবাসিস না? নট অ্যাট অল, ওই সব মেয়েরা আমার যোগ্য নয়। আয়েশা পিছন থেকে হাততালি দিতে দিতে বলছে, বাহ আহিল বাহ। আয়েশার কণ্ঠস্বর শুনে আহিল আর রিয়া দুজনেই ওর দিকে তাকালো। এতক্ষণ আহিল আর রিয়া এতটাই নিজেদের মধ্যে মত্ত ছিল যে আয়েশার উপস্থিতি টের পায়নি। এতটাই যখন অপছন্দ তখন আগেই বলে দিতে। অন্তত মিথ্যে আশা নিয়ে বাঁচতাম না যে তুমি আমাকে ভালোবাসো। এতদিন তো আমায় ফ্রড বলেছিলে, আজ তো নিজেই ফ্রড হয়ে গেলে। জাস্ট শাট আপ। তোর কোনো অকাদ নেই আমার মুখের উপর কথা বলার। ওই তো মিডল ক্লাস ফ্যামিলি বিলং করিস, তার আবার এত বড় কথা। আরে তোর ভাইয়ার ট্রিটমেন্ট হতো না যদি না আমি টাকা দিতাম। সেই তো আমার দয়ায় তোর ভাইয়া বাঁচল, আর তুইও আমার দয়াতেই খাচ্ছিস পড়ছিস ঘুরে বেড়াচ্ছিস। দয়ার কোনো দরকার ছিল না আমার। ভেবেছিলাম তুমি ভালোবেসে সাহায্য করেছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম। আর কোনোদিন দয়া দেখাতে হবে না তোমায়, কারণ তোমার লাইফে আর আমি থাকবো না, বেঁচে যাব আমি। আহিলের শেষের কথাটা শুনে আয়েশা আর এক মুহূর্ত দাঁড়ালো না, ছুটে বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে। আর আহিল বলল, আপদ বিদায় হলো এতদিনে। আয়েশা রাস্তা দিয়ে হেঁটেই নিজেদের বাড়ি চলে গেল। আহিলের বাড়িতে কোন পরিচয় যাবে? স্ত্রী পরিচয়? হ্যাঁ, আহিল তো ওকে স্ত্রী হিসাবে মানেই না। যেখানে আহিলের উপর অধিকার নেই সেখানে ওর বাড়িতে কি করে থাকবে? আয়েশা এসব ভাবতে ভাবতেই উপস্থিত হলো নিজের বাড়িতে। অবাক হলো কিছুটা, কারণ সদর দরজা খোলা। আয়েশা ভিতরে প্রবেশ করতেই আঁতকে উঠল, কারণ সামনে কালো জামা পরিহিত কিছু লোক অচৈতন্য অবস্থায় পড়ে আছে।
আয়েশা ভয়ে ভয়ে এক ঢোক গিলে এগিয়ে যেতেই দেখল আয়েশার বাবা আর ভাইয়া সোফায় বসে আছে। আয়েশাকে দেখেই বলল, তুই এসে পড়েছিস? এমন ভাবে বলছিস যেন আমারই অপেক্ষা করছিলিস। আমরা তোর অপেক্ষাই করছিলাম। অঙ্কুর গিয়ে আয়েশাকে ভিতরে নিয়ে এলো আর দরজাটা বন্ধ করে দিল। আয়েশা বলল, কি হচ্ছে এসব? দরজা কেন বন্ধ করছিস আর এরা কারা? রিকের লোক। কি? এখনো অনেক কিছু এমন আছে যা তোর জানা বাকি। আগের দিন আহিল জেনেছে, আজ তুই জানবি। আহিলের নাম আমি আর শুনতে চাই না, ও আমায় নাউরি। রিয়াকে ভালোবাসে, তুই জানিস সেটা, কিন্তু কি করে? শুরু থেকে শোন, আজ পর্যন্ত যা যা প্রশ্ন তোর মনে আছে সবকিছুর উত্তর পেয়ে যাবি। আমি যখন নার্সিংহোমে ভর্তি ছিলাম তখন তোরা দেখা করতে গেছিলি। প্রথম দিন যেদিন তোরা কথা বলা শেষে বেরিয়ে গেলি তখন আমি আহিলের হাত ধরি আর ওর হাতে একটা কাগজ দিই, যেটা বাবা আমাকে আহিল আসা মাত্রই দিয়েছিল। ওই কাগজটা আহিল পড়ে দেখে সেখানে লেখা ছিল, আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলে দেখা করবি আমার সাথে। আমি ফোন করব, এখন কাউকে কিচ্ছু জানাবি না, আয়েশা কেউ না। আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলাম আর তারপর ফ্ল্যাশব্যাক। আহিল অঙ্কুরের ফোন পেয়ে আয়েশাদের বাড়ি যেতেই দেখল সদর দরজা খোলা। আহিল ভিতরে ঢুকে দেখল এদিক ওদিকে অনেক লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। আহিল জিজ্ঞেস করল, এরা কারা? কি করছেন আপনারা এখানে? এরা আমাদের পাহারাদার আর তোকে সব সত্যি জানানোর চেষ্টা করছি। পাহারাদার মানে? আর কিসের সত্যি? শুরু থেকে সবটা বলার জন্যই তো তোকে ডেকে পাঠানো, যেই সত্যিটা তুই এতদিন ধরে জানিস না। তুই মনে করিস আয়েশা তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তোকে ঠকাচ্ছে, তাই তো? আর তার কারণটা হলো তুই যখন আমেরিকা চলে যাস তখন তোর কাছে কিছু ছবি পাঠানো হয় যাতে দেখা যাচ্ছিল আয়েশা একটা ছেলের সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে রয়েছে, আর কিছু ভয়েস যেখানে আয়েশা একটা ছেলেকে আই লাভ ইউ বলেছে। কি ঠিক বললাম তো? তুই এসব জানলি কি করে? কারণ এই একই জিনিস আমরাও দেখেছি। মানে? আয়েশার বাবা বলে, তুমি ছবিতে যে ছেলেটাকে দেখেছ এবং যেই ছেলেটির কণ্ঠ শুনেছ সে আমার আপন ভাইয়ের ছেলে। সম্পর্কে 6 মাসের বড় আয়েশার ভাইয়া। ও 8। আমার ভাইকে আমার বাবা দত্তকপুত্র করেছিলেন ওরকু কাজকর্মের জন্য, কিন্তু আমি পারিনি ওর সঙ্গে সম্পর্ক ভাঙতে, তাই আমি ওর সাথে লুকিয়ে সম্পর্ক রাখি। ওর ছেলেই রিক ছোটবেলায় অঙ্কুর আর আয়েশার সাথে বড় হয়েছে। অঙ্কুর আর আয়েশা কেউই জানত না রিকের আসল পরিচয় সম্পর্কে। অঙ্কুর ওদের থেকে বড় ছিল তাই রিকের সাথে অতটা বন্ধুত্ব হয়নি, কিন্তু আয়েশা আর রিকের মধ্যে মাত্র 6 মাসের গ্যাপ থাকায় ওরা এক ক্লাসে পড়ে আর আস্তে আস্তে বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। পরে বড় হয়ে যাওয়ার পর সত্যি জানলেও আমি আর রিক দুজনেই বলি যে রিককে ভাইয়া না বলে বেস্ট ফ্রেন্ড বলেই পরিচয় দিতে। তার মানে সেদিন ওই ছেলেটা রিক ছিল, আর এই কথাগুলোই আয়েশা আমাকে বলতে চাইছিল আর আমি শুনলাম না। এখানেই শেষ নয় আহিল, এই যে লোকগুলোকে তুই পড়ে থাকতে দেখছিস এরা সবাই রিকের লোক। আমরা যাতে তোকে সত্যিটা না বলতে পারি সেই জন্য ওদেরকে রেখেছে। আজকে মা ওদের চায় ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া এভাবে পড়ে আছে। আসলে আমি তোকে অনেক আগেই সত্যিটা বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি, আমার এই অ্যাক্সিডেন্টটা রিক প্ল্যান করেই করিয়েছে। রিক খুব ভালোভাবেই জানত তুই ওকে চিনিস না, তাই তুই আমেরিকা থাকাকালীন ও আয়েশার পিছনে গুন্ডা লাগায় আর ভালো সাজার জন্য নিজেই গিয়ে আয়েশাকে বাঁচায় আর ওই ছবিগুলো তোলে। আয়েশাকে বারবার করে ফোন করে রিক বলতো ওকে আই লাভ ইউ বলতে, যা আমি নিজে শুনেছি। আয়েশা খালি বলতো কেন এমন বলছিস? রিকের জোরাজুরিতে বাধ্য হয়ে আয়েশা আই লাভ ইউ বললেও আয়েশা বেস্ট ফ্রেন্ড বলতো, যেটা রিক এডিট করে তোকে শুনিয়েছে। তুই কি করে জানলি? রিক বলেছে তোকে এগুলো? তুই আমেরিকা থেকে ফিরে এসে যে এইভাবে আয়েশাকে বিয়ে করে নিবি এটা রিক ভাবতে পারেনি, তাই সেই দিন এসে আমাদেরকে এসব বলে দেয় রাগের মাথায়। বিয়ের পরের দিন যে আমি আর অঙ্কুর তোমার বাড়ি গেছিলাম সেটাও রিকের কথায়। ও বলেছিল আয়েশাকে ফেরত নিয়ে আসতে, কিন্তু আমি জানতাম তুমি এত সহজে আয়েশাকে ছাড়বে না, তাই বেশি জোরও করিনি আমরা। রিক প্রচুর রেগে ও গিয়েছিল এই জন্যে। রিক চালাকি করে আমাদের সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে আহিল। সেটা তুই আমেরিকা যাওয়ার পরই।
আমি আনিকার চলে যাওয়ায় ভেঙে পড়েছিলাম আর সেই সময় ও চালাকিটা করে। ওই রিককে তো আমি দেখে নেব। তুই যে সব জেনে গেছিস সেটা জানো কেউ না জানে আহিল। আয়েশা ও না, ওকে পরে সব জানাবো। এখনো অনেক কিছুর হিসাব বাকি অঙ্কুর, যা আস্তে আস্তে আমাকে মেলাতে হবে, তুই চিন্তা করিস না। আহিলের চোখ আয়েশার মায়ের দিকে আর বাবার দিকে গেল। আহিল ধীর পায়ে আয়েশার মায়ের কাছে গিয়ে দুহাত ধরতেই আয়েশার মা আহিলকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মা, প্লিজ মা, তুমি তো জানো তুমি কাঁদলে আমার ভালো লাগে না। আমি আছি তো মা, সব ঠিক হয়ে যাবে। ওই রিক তোকে আমাদের ব্যাপারে ও ভুল বুঝিয়েছে তাই না? তাই তুই আমাদের সাথে এসে কথা বলিসনি, আয়েশাকে ওভাবে বিয়ে করেছিস। আহিল কি বা উত্তর দেবে আয়েশার মায়ের প্রশ্নের? সত্যি তো আহিল ভুল বুঝেছে, এমনকি ভুল বুঝে আয়েশার গায়ে হাত পর্যন্ত তুলেছে। একটা কথা শোনেনি আয়েশার বিয়ের দিন রাতে ওরকম একটা জঘন্য অপরাধ করেছে। আয়েশার মাকে সামাল দেওয়ার জন্য বলল, মা ওসব কথা বাদ দাও, এখন তো আমি সবটা জানি তাই না? তাহলে তুমি কেন এত চিন্তা করছো? বিশ্বাস করো না আমায়? আহিলের এ কথা বলতেই আয়েশার বাবা আহিলের কাঁধে হাত রাখল আর আয়েশার মা বলে উঠল, তোকে বিশ্বাস করব না এটা হতে পারে? নিজের থেকেও বেশি বিশ্বাস করি তোকে। ও তো আমার একটা ছেলে। আহিল এসে অঙ্কুরকে জড়িয়ে ধরল। অনেকদিন পর দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরল। আহিলের ইচ্ছা করছে অঙ্কুরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে। আহিলের বুকের ভিতরটা যে ফাত ফাত করে জ্বলে যাচ্ছে। আহিল নিজেকে সামলে বলল, নিজেদের খেয়াল রাখবি, কালকের মধ্যেই আমি ব্যবস্থা করব, চিন্তা করিস না। আহিল বেরিয়ে গেল আর চলে এলো বাড়িতে, কিন্তু বাড়ি এসে আয়েশার মুখোমুখি হওয়ার সাহস করতে পারেনি। বিবেকে বাঁধছে আহিলের, তাই আয়েশার সামনে এলেই ওকে এড়িয়ে যাচ্ছে। রাতে ছাদে দাঁড়িয়ে আহিল সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। আহিলের ভিতরটা অনুশোচনার আগুনে পুড়ে যাচ্ছে। আহিল ভাবছে কেমন ভালোবেসেছে ও আয়েশাকে, যেখানে কোনো বিশ্বাসই নেই। ভালোবাসায় তো বিশ্বাস শব্দটাই আসা উচিত না, সেখানে আহিল তো বাড়াবাড়ি করে ফেলেছে। একদিকে আহিল নিজের ভালোবাসাকে বিশ্বাস করবে নাকি অবিশ্বাস করবে এই দোটানায় ভুগেছে, আর একদিকে আয়েশা এত কিছুর পরও আহিলকে ভালোবেসে গেছে, এক বাড়িতে রয়ে গেছে বিনা কোনো কথা বলে। আহিলের মনে প্রশ্ন আসছে, সত্যি কি ও আয়েশাকে ভালোবাসে? ভালোবাসলে এমনটা কি করে করলো ও? কই, আয়েশা তো এমন করেনি। তার মানে কি আহিল আয়েশাকে কোনোদিন ভালোইবাসেনি? আয়েশা একাই ভালোবেসে এসেছে? আহিলের ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, কিন্তু ওকে যে এখনো অনেক কিছুর হিসাব মেলাতে হবে। আয়েশাকে আর আয়েশার ফ্যামিলিকে রক্ষা করতে হবে। এভাবেই কেটে গেল রাতটা আহিলের। পরের দিন সকালে অঙ্কুর বসেছিল সোফায় আর চারিদিকে গার্ডগুলো ঘোরাফেরা করছে। সেই সময় ওর ফোনে আহিলের কল আসে। ফোন সাইলেন্ট থাকায় গার্ডরা শুনতে পায়নি। অঙ্কুর সঙ্গে সঙ্গে কানে থাকা ব্লুটুথে কলটা রিসিভ করল। বলতেই আহিল বলতে শুরু করল, অঙ্কুর, লিসেন কেয়ারফুলি। এখন আমি যা যা বলবো তাতে তুই কোনো রিয়াক্ট করবি না, জাস্ট চুপচাপ শুনে যাবি। আমার পিয়ে রিয়া আজকে আমাকে মিথ্যে বলে তাড়াতাড়ি অফিসে নিয়ে এসেছি। আসার পর থেকেই আমার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে। রিয়া রিকের সাথে কোনোভাবে যুক্ত আছে। ও প্ল্যান করে আমার ক্লোজ হবে আয়েশাকে দেখানোর জন্য। আমি ওকে অ্যাভয়েড করার জন্য কফি আনতে পাঠিয়েছিলাম, তখন দেখলাম কফি না নিয়ে ফোন করে কাউকে একটা বলল এই প্ল্যানটার ব্যাপারে। ও এখন কফি আনতে গেছে, তাই তোকে সবটা জানলাম। আয়েশা এসব দেখে নিশ্চয়ই তোর বাড়িতেই যাবে, তুই চিন্তা করিস না, গার্ডদের ব্যাপারটা আমি বুঝে নেব। তুই জাস্ট ওকে সব সত্যিটা বলে দিস। আমি রাখছি। আহিল কলটা কেটেই ওর গার্ডদের মেসেজ করে দিল, আর রিয়া আসতেই ফোনটা রেখে দিল। ইন প্রেজেন্ট। আয়েশা সবটা শুনে পাথরের মতো দাঁড়িয়ে আছে। মনে মনে আয়েশার যা যা প্রশ্ন ছিল সবকিছুর উত্তর পেয়ে গেছে আয়েশা। আয়েশা এবার বুঝতে পারছে যে কেন রিক আহিলের থেকে লুকিয়ে বেরিয়েছে। আহিল সবটা নাটক করেছে বোন, তুই ওর কথায় রাগ করিস না। তা বলে ও এভাবে। আয়েশা কথা শেষ করার আগেই ওর পায়ের কাছে হুমড়ি খেয়ে একটা মেয়ে পড়ল। আয়েশা সেই দেখে পিছিয়ে আসতেই যাকে দেখল তাকে দেখে বলে উঠল, রিয়া।
রিয়া মাথা উঁচু করে আয়শার দিকে তাকালে আর নিজের চোখের জল মুছে উঠে দাঁড়ালো আস্তে আস্তে, কিন্তু টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই আয়শা ধরতে যায় আর কোথা থেকে আহিল সামনে এসে আয়শাকে আটকে দেয়। আহিল আয়শার দিকে ফিরে রয়েছে আর আয়শার বাঁ ধরে রেখেছে। এদিকে রিয়াকে কেউ না ধরায় রিয়া ঠাস করে আবার পড়ে গেছে। তোমার ওকে ধরার কোনো প্রয়োজন নেই। ওর মতো পাপী মানুষকে ছুলে তুমি হয়তো অপবিত্র হবে না, কিন্তু ওর পাপগুলো ধুয়ে যাবে, যা আমি চাই না। আহিল কথাগুলো বলেই রিয়াকে মেঝে থেকে হেঁচকা মেরে টেনে তুলে দাঁড় করিয়ে বলল, চুপচাপ সব সত্যিটা স্বীকার কর, না হলে আমি কি করতে পারি তুই ভালো করে জানিস। তুই আমাকে শুধু ভুল বুঝছিস। ও লহ রিয়া, স্টপ দিস ননসেন্স। ওকে আমি কিছু করিনি। তার মানে তুই বলবি না, তাই তো? ফাইন, বলিস না। আমি বরং তোর বোনকে। আহিলকে থামিয়ে দিয়ে রিয়া বলে উঠল, না, আমার বোনকে কিচ্ছু করবি না প্লিজ। আমি বলছি সবটা। দ্যাটস গুড। তুই আমেরিকার থেকে ফেরত আসার পর একদিন রিক আমাকে বলেছিল যে তোর বাড়ি যেতে। ও বলেছিল তুই নাকি বিয়ে করেছিস, কিন্তু আমি বিশ্বাস করিনি। ওর কথা মতো তোর বাড়িতে এসে দেখলাম সত্যি তুই আয়শাকে বিয়ে করেছিস। আর রিক বলে দিয়েছিল আমায় তোদের মধ্যে সম্পর্ক কেমন তা জানো। আমি ওকে গিয়ে বলি, তাই ইচ্ছে করে আয়শার রাস্তায় পা দিয়ে দিই আর ও তোর গায়ে কফিটা ফেলে দেয়, কিন্তু সেখানে আমি কিছু বুঝতে পারিনি। পরে যখন তুই আর আয়শা তোর রুমে ছিলি, আয়শা তোকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল, সে সব, আর তুই আমাকে আয়শাকে নিয়ে যা যা বলেছিস সব রিককে বলে দি। রিক সব শোনার পর কনফিউজ হয়ে যায় আর তারপর আয়শার সাথে দেখা করার কথা ভাবে। এটা ছিল রিকের সেকেন্ড প্ল্যান। রিক ইচ্ছে করে আহিলকে দেখে আয়শাকে জড়িয়ে ধরেছিল আর ওসব বলেছিল যাতে আহিলের আয়শার প্রতি সন্দেহ আর অবিশ্বাসটা জোরালো হয়। সেটাই হয়েছিল। আহিল আয়শাকে বিশ্বাস করেনি। কিন্তু সেই রাত্রে আহিল হোটেল গেছে এটা শুনে রিক আমায় বলল যাতে আমি আহিলের ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দিই। ড্রাগসের ফলে আহিলের কিছু মনে থাকবে না, তাই সেই সুযোগে আহিলের ক্লোজ হয়ে তার ছবি তুলে আয়শাকে পাঠাতে। আহিলের মতো আয়শার মনেও অবিশ্বাস জন্মাবে। কিন্তু সেই প্ল্যানটা ভেস্তে গেল আমার জন্য। রিয়ার কথার মাঝেই জ্যাক আর আরোহী সেখানে উপস্থিত হল। জ্যাক রিয়াকে কথা শেষ না করতে দিয়ে নিজেই বলে উঠল। এদিকে আহিল রিয়ার কথাগুলো শুনে রাগের পাশাপাশি অপরাধবোধ অনুভব করছে। মনে করছে এদের এই সামান্য ষড়যন্ত্রর কাছে আহিলের ভালোবাসা হেরে গেল। হ্যাঁ, সেটা রিককে জানাতে রিক ভীষণ রেগে যায় আর বলে, পরের দিন জানো আমি আহিলের কাছে গিয়ে সবটা আয়শার বিরুদ্ধে বলি। কিন্তু সেখানে জ্যাক আর আরোহী আহিলকে আমার বিরুদ্ধে প্রমাণ দিয়ে দেয় আর আমি চুপচাপ সরে এসে রিককে জানাতেই রিক বলে যে এবার সব কিছু ও করবে। এরপর আমি শুনতে পাই আয়শার ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেই দিনেই জ্যাককে কেউ মারার চেষ্টা করেছে। এসব শুনে আমি বুঝতে পারি যে এগুলো রিক করেছে, কারণ জ্যাকের জন্য ওর প্ল্যান ভেস্তেছিল। তাই ও আমাকে বলেছিল যে জ্যাককে কোনো মতে ওর রাস্তা থেকে সরাবে। আজকের প্ল্যানটাও নিশ্চয়ই রিকের। তাছাড়া আর কারি বা হবে। রিক আমাকে বলেছিল যে আহিলের ক্লোজ হতে, আর সেটা জানো আয়শা নিজের চোখে দেখে। তাই আমি আহিলের জন্য কফি আনতে গিয়ে রিককে ফোন করি আর বলি ও জানো আয়শাকে বলে দেয়। তারপর তো আহিল নিজে থেকেই আয়শাকে ওসব বলে। আমি ভাবিনি এটা আহিলের প্ল্যান ছিল। কথাটা শুনে আহিল বাঁকা হাসল। আহিল প্লিজ এবার আমার বোনকে ছেড়ে দে। আর আমাকেও যেতে দে প্লিজ। আমি তো সব বলে দিলাম, বল এত সহজে কি করে তোকে যেতে দি বল তো। তোকে পেয়েছি কিন্তু রিককে তো পাইনি, আর তুই হলি রিকের ডান হাত। তোর দ্বারাই আমি রিকের কাছে পৌঁছাতে পারবো। তুই টেনশন করিস না, তোর বোনকে আমি কিছু করব না। তুই আমার দ্বারা রিকের কাছে পৌঁছাতে পারবি না। ও আমার সাথে দরকার পড়লে কন্ট্যাক্ট করে, তাও আবার আলাদা আলাদা নম্বর দিয়ে। লোকেশন ট্র্যাক করার ও উপায় নেই, কারণ ও যে জায়গায় দাঁড়িয়ে কল করে, কল করার পর সে জায়গায় সিমটা ফেলে দেয়। গার্ডস, ওকে নিয়ে যাও আর ওর বোনকে ওর সাথেই রেখো। গার্ডরা রিয়াকে নিয়ে চলে যেতেই জ্যাক বলে উঠল, এত দেখছি আমার থেকে ও উপরে যায় বুদ্ধিতে। যেখানে আমার থেকে বুদ্ধিতে উপরে যায় সেখানে তো আহিলের কোনো প্রশ্নই ওঠে না। ও তো আস্ত একটা কুলুর বলদ। আহিল দাঁতে দাঁত চেপে বলে, জ্যাক, একটু বেশি কথা বলছিস না তুই?
চিল্লাবি না একদম। আমি বুদ্ধি না খাটালে তুই বৌদিকে আরো অবিশ্বাস করতিস আর রিয়ার বিরুদ্ধে প্রমাণ পেতিস না। কত ভালো বল আমি রিয়ার বিরুদ্ধে প্রমাণ দিতে পেরেছ আমার বুদ্ধিতে, এটা তুমি ভুলে যাচ্ছ জ্যাক। হ্যাঁ হ্যাঁ, আমাদের দুজনের বুদ্ধিতে। আমি তোমাকে প্রথম থেকে সাহায্য না করলে কি করতে তুমি হুম? আহিল হাতের স্লিভস গোটাতে গোটাতে বলে, জ্যাক তুই বোধ হয় সেদিনের তোর অবস্থাটার কথা ভুলে যাচ্ছিস। আমারও হাত আছে বলে দিচ্ছি। শুধু তো মারতেই পারিস, বুদ্ধি তো নাই। ভীমের বাচ্চা একটা। হোয়াট ডু ইউ মিন বাই ভীমের বাচ্চা? কেন মহাভারত দেখিস নাই? তুই মহাভারতও দেখে বসে আছিস? আহা, সেটা বড় কথা নয়, বড় কথাটা হলো জ্যাক যা বলেছে তা একদম পিওর সত্য। তবে রে, ব্যাস 3 জনে মিলে সারা ড্রয়িং রুম দৌড়ে বেড়াচ্ছে আর ওদের দেখে সবাই হাসছে। আয়েশার তো হাসি থামার নামই নেই। যখন থেকে আহিলকে জ্যাককুলুর বলদ বলেছে তখন থেকে আয়েশা হেসেই চলেছে খিল খিল করে। আহিল দৌড়াতে দৌড়াতে থেমে গেল আয়েশার হাসির শব্দ শুনে। আহিল কতদিন পর আয়েশার এমন মন খুলে হাসি দেখছে। আহিলের ডান কাঁধে জ্যাক হাত রাখল আর বাম কাঁধে অঙ্কুর। আহিল ওদের দিকে তাকিয়ে নিজের 2 হাত দুজনের কাঁধে রাখল আর 3 জনে হেসে দিল। সবাই মিলে হাসি ঠাট্টা করে খেতে গেল। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। এবার পালা বাড়ি যাবার। আহিল আয়েশার রুমে গেল আর গিয়ে দেখল আয়েশা এক মনে জানলার বাইরে তাকিয়ে আছে। আহিল পিছনে এসে দাঁড়াতেই আয়েশা বলে উঠল, আপনি চলে যান, আমি আপনার সাথে ফিরব না। আয়েশার মুখ থেকে আপনি ডাকটা শুনে আহিলের ভীষণ খারাপ লাগল। তার থেকেও বেশি কষ্ট হলো যখন আয়েশা বলল ও আহিলের সাথে ফিরবে না। আহিল বলল, আয়ু। আয়েশা আহিলকে থামিয়ে দিয়ে বলে, প্লিজ আয়ু নামে আপনি আমায় আর ডাকবেন না। আপনার এই অধিকারটা আপনি হারিয়ে ফেলেছেন। আমি তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমাকে আপনার সাথে কোনো দিক দিয়েই মানায় না। তাই আমি আপনার সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই। আপনার আর আমার কোনো সম্পর্ক নেই আজ থেকে। আহিল আয়েশার কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। আহিল তো ইচ্ছে করে ওসব বলেছিল। ওইসব তো প্ল্যানের একটা অংশ ছিল যা আয়েশা জানে, তারপরও কেন এমন করছে আয়েশা? আয়ু। থেমে গেল আহিল। আয়েশা তুমি তো সবটা জানো। আজ আমি যা যা বলেছি তা না বললে রিয়াকে কিভাবে ধরতাম বলো? জানি। আমি আপনার আজকের কথা নিয়ে কিছু বলছি না। কিন্তু একবার ভেবে দেখুন, প্ল্যানের অংশ হলেও কথাগুলো কিন্তু সত্যিই বলেছেন আপনি। আয়েশা প্লিজ, আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না। এতদিন আমি আপনাকে ভালোবেসে এসেছি, বিশ্বাস করে এসেছি, আর আপনি দিনের পর দিন আমায় সন্দেহ করে এসেছেন, অবিশ্বাস করে এসেছেন। ভালোবেসে কি এটাই পাওনা ছিল আমার? অনেক তো সহ্য করলাম। যা করিনি তার শাস্তি দিয়েছেন আপনি আমায়। আমি যা যা স্বপ্ন দেখেছিলাম আপনাকে আর আমাকে নিয়ে তা আপনি এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেননি। এরপরেও আপনার সাথে সংসার করার কথা বলছেন? পারবো না আমি। যেই মানুষটা আমাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করেনি সে কোনোদিন আমায় ভালোইবাসেনি। চলে যান আপনি, চলে যান। আয়েশা কান্নায় ভেঙে পড়ল। আর আহিল আয়েশার প্রত্যেকটা কথা আহিলের মনকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, তার ফলস্বরূপ আহিলের চোখের জল। আজ শুধু আয়েশা নয়, আহিলও কাঁদছে। আহিল নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আহিলের মনেও তো এই প্রশ্ন এসেছিল, যেখানে আহিল আয়েশাকে বিশ্বাস করেনি সেখানে সত্যি কি আহিল ভালোবেসেছিল? আজ আয়েশা সেই উত্তর দিল, না, আহিল ভালোবাসেনি। তাই আহিল আর কিছু বলল না, চুপচাপ আয়েশার ঘর থেকে বেরিয়ে গেল। আহিল আয়েশাদের বাড়ি থেকে বেরিয়ে একটা পার্কের বেঞ্চে নিচের দিকে তাকিয়ে বসে রয়েছে। হঠাৎই নিজের পাশে কাউর উপস্থিতি টের পেল আহিল। পাশে তাকিয়ে দেখল অঙ্কুরও বসে আছে ওর মতোই। অঙ্কুরের দিকে তাকাতেই অঙ্কুর বলল, কি এত ভাবছিস বলতো? তুই যখন থেকে বসে আছিস আমিও তখন থেকেই বসে আছি। বসে বসে মশাগুলো আমার গায়ের হাফ রক্ত সাবার করে দিল আর তোর কোনো পাত্তাই নেই। কি অঙ্কুরের কথা শেষ হওয়ার আগেই আহিল অঙ্কুরকে ঝাপটে ধরল। অঙ্কুর ও আহিলকে জড়িয়ে ধরতেই বুঝলে আহিল কাঁদছে।
আহিল আর আয়শার মধ্যে যে সবকিছু ঠিক নেই তা অঙ্কুর বুঝতে পেরেছে যখন রিয়ার বলা কথাগুলোর সময় আহিল মাথা নিচু করেছিল। আর আহিল যখন চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বেরোয় তখন সেটা অঙ্কুরের চোখে পড়ে। অঙ্কুর আয়শার ঘরের দিকে এগোতেই দেখতে পেয়েছিল আয়শা কাঁদছে। তাই অঙ্কুর আহিলের পিছনে চলে আসে। অনেক দিন পর দুই বন্ধু একসাথে হয়েছে। যেই আহিলকে ছাড়া অঙ্কুর এক দণ্ড থাকত না, বন্ধুত্ব হওয়ার পর থেকে তাকে ছেড়ে এতদিন থেকেছে। তার ওপর আবার এত ভুল বোঝাবুঝি। আহিলকে সোজা করতেই আহিল অঙ্কুরের থেকে সরে আসে আর মাথা নিচু করে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দে অঙ্কুর। আমি তোর বোনকে ভালো রাখতে পারিনি, ওকে ভালোবাসতে পারিনি, শুধু কষ্ট দিয়েছি, অবিশ্বাস করেছি। কে বলল তুই আমার বোনকে ভালোবাসতে পারিসনি? তুই যদি আশুকে ভালো না বাসতি তাহলে ওই ছবি ভয়েজগুলো দেখা বা শোনার পর আমেরিকা থেকে চলে এসে বিয়ে করতিস না। তুই বিয়ে করেছিলি আশুকে নিজের করে রাখার জন্য, যা শুধু ভালোবাসলেই মানুষ করে না রেহ। যেখানে বিশ্বাস নেই সেখানে আর যাই হোক ভালোবাসা থাকতে পারে না। আমার উচিত ছিল ওকে বোঝার, ওকে বিশ্বাস করার, যার কোনোটাই আমি পারিনি। আমি ওর যোগ্য নই। আহিল, তুই তো সময় পাসনি ওকে বোঝার। তোর সাথে আমার বন্ধুত্ব হওয়ার পর তুই যখন আশুকে দেখিস তোর ওকে ভালো লাগে। আস্তে আস্তে বুঝতে পারিস তুই ভালোবাসিস আশুকে। এরপর আমি জানলাম আর তারপর আশু। যেই সময়টা তোর আর আশুর একসাথে থাকা উচিত ছিল, একে অপরকে সময় দেওয়া উচিত ছিল, ঠিক সে সময় আনি শুরুর ফার্স্ট ব্র্যাকেট থেমে গেল। সেই সময় তুই আমেরিকা চলে গেলি। আর সেখানে গিয়ে তুই যেগুলো দেখেছিস সেগুলো দেখার পর যে কেউ অবিশ্বাস করবে। হ্যাঁ মানছি, তোর আশুকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল, বাট তুই তো পারতিস ওকে ভুল বুঝে অবিশ্বাস করে ছেড়ে দিতে। যখন আমরা কাউকে অবিশ্বাস করি তার সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দিই। কিন্তু তুই কি করেছিস? আশুকে নিজের সাথে বেঁধে ফেলেছিস, ওকে আগলে আগলে রেখেছিস যাতে ও তোকে ছাড়া অন্য কারোর কাছে যেতে না পারে। আহিল, এক এক জনের ভালোবাসা এক এক রকম হয়। আর আশু নিজেও খুব ভালোভাবে জানে তোর থেকে বেশি ভালো ওকে কেউ বাসতে পারবে না। তাই যা গিয়ে আশুর অভিমান ভাঙা। আহিল অঙ্কুরের কথায় সাহস পেল আর অঙ্কুরকে বলল, তার জন্য তো একটা টেরা প্ল্যানের দরকার। টেরা প্ল্যান মানে? তোর বোন তো আর এত সহজে মানবে না, তাই টেরা প্ল্যানের দরকার। হি হি। অঙ্কুর কিছুক্ষণ ভাবল, তারপর আহিলকে কিছু বলতে নিলেই দেখল আহিল গায়েব। এই জন্যই এই দুটোর মধ্যে এত ঝামেলা। খুনসুটি আর গেল না। কিছুক্ষণের জন্য অঙ্কুর থেমে গেল। অঙ্কুরের চোখেও আজ জল। অঙ্কুর ভাবছে, আজও নিজে যেমন আহিলকে বোঝাতে পারল তেমন যদি ওকেও কেউ বোঝাতো তাহলে হয়তো আজ আনিকা ওর সাথে থাকত, ওর পাশে থাকত। আনিকা, আমি তো তোমাকে ভালোবেসেছি, এখনো ভালোবাসি, তুমি তো জানতে। আমার মাথা গরম হয়ে গেলে, আমি রেগে গেলে কি বলি না বলি তার ঠিক থাকে না। তাহলে কেন আমার রাগের মাথায় বলা কথাগুলো ধরে নিলে আর চলে গেলে আমায় ছেড়ে? আমাকে একটা শেষ সুযোগও দিলে না তোমায় ফিরে পাওয়ার। আমি যে আর পারছি না তোমাকে ছাড়া থাকতে, পারছি না। অঙ্কুর চিৎকার করে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। আয়েশা মেঝেতে হাঁটু মুড়ে বসে রয়েছে আর নিজে নিজেই বলছে, বেটা বদ, খচ্চর, গন্ডার, বিলাই, কুত্তা, ভাম্বিড়াল, ভোদর, আমেরিকান হনুমান, বিলাতি লাল মুখপোড়া হনুমান, আমি যেতে বললাম আর চলে গেল। আহিলের বাচ্চা কাহিল, তোকে তো আমি দেখে নেব। কোথায় আমি রাগ করেছি আমায় আদর করে রাগ ভাঙাবে তা না করে আমার কথা শুনে চলে গেল। একবার বকাও দিল না, আপনি বলেছি দেখে। ধুর, ভালো লাগে না, আর কথাই বলবো না আমি। ও কি জানে না আমি ওকে কতটা ভালোবাসি? ওর কি করে মনে হলো আমি ওর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব? আমি তো জানি ও আমায় কতটা ভালোবাসে। ও যেগুলো দেখেছে শুনেছে, ওর জায়গায় আমি থাকলে হয়তো আমিও এক ভুল করতাম। আমরা সবাই একটা ষড়যন্ত্র শিকার হয়েছি। বেটা বদপোলা আমায় এগুলো জোর করে না বুঝিয়ে আমার কথাগুলো মেনে নিয়ে চলে গেল। অন্য সময় আমার কোনো কথা শোনে না, আর আজ দেখো আসুক বেটা বদ বিলাতি হনুমান আমায় নিতে। ঝাড়ু পিটা করব। এইসব কথা বলতে বলতেই আয়শার কানে গাড়ির হর্নের আওয়াজ এলো।
আয়েশার মনে পড়ে গেল যখন প্রথম আহিলের সাথে ওর ঝগড়া হয়েছিল তখন আহিল এভাবেই ওর ব্যালকনির সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকত। আয়েশা সঙ্গে সঙ্গে চোখ মুছে উঠে দাঁড়ালো আর দৌড় দিয়ে ব্যালকনিতে চলে গেল। আয়েশা ব্যালকনিতে এসে দাঁড়াতেই দেখল আহিল গাড়ির ছাদে পা ভাঁজ করে ডানকুনুই হাঁটুর ওপর ভর দিয়ে গালে হাত দিয়ে বসে রয়েছে। আয়েশাকে দেখেই হাতটা গাল থেকে সরে গেল আর আহিল একটা টাস্কি খেল। এটা দেখে আয়েশার হাসি পেলেও আয়েশা নিজেকে কন্ট্রোল করে নিল আর মনে মনে বলল, কন্ট্রোল আয়েশা কন্ট্রোল, বেটা আহিলকে তোকে কাহিল করতে হবে। আয়েশা রেগে মুখ ফিরিয়ে নিল। আহিল লাফ দিয়ে নামলো আর দোকানে হাত দিয়ে দাঁড়ালো আর উঠবোস করতে শুরু করল। আহিল সমানে উঠবোস করছে আর বলছে, আয়ু বেবি, আয়ু বেবি, এবার থেকে তোমার কথা না শুনে কোনো কথা বিশ্বাস করব না। আই প্রমিস, এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ আয়ু বেবি। আই সিওর আমি আর কোনো দিন তোমায় ভুল বুঝব না। তুমি যদি সাদাকে কালো বলো আর কালোকে সাদা সেটাও বিশ্বাস করব। ইভেন তুমি যদি বলো আমি ওবামা কিংবা ওসামা বিন লাদেনের থেকেও খারাপ দেখতে সেটাও মেনে নেব, বাট ক্ষমা করে দাও প্লিজ। আয়েশার তো ভীষণ হাসি পাচ্ছে এসব দেখে, কিন্তু তাও হাসছে না, একবার আহিলের দিকে তাকাচ্ছে আর একবার মুখ ফিরিয়ে নিচ্ছে। আহিলের শেষ কথাটা শুনে আর হাসি চেপে রাখতে পারল না, তাই হেসেই দিল। আর আহিল আয়েশার হাসি দেখে স্থিরভাবে দাঁড়িয়ে গেল, কিন্তু কান থেকে হাত নামায়নি। আয়েশার হাসি দেখে আহিলও হাসছে হালকা। আয়েশা হাসতে আহিলের দিকে তাকালো আর আহিলকে কান থেকে হাত নামিয়ে গাড়ির ভিতর থেকে একটা লাল গোলাপ ফুলের বুকেট হাতে নিয়ে এক হাঁটু গেড়ে বসল আর চিৎকার করে বলল, আই লাভ ইউ আয়েশা, আই লাভ ইউ আ লট। উইথআউট ইউ আই ক্যান্ট ইমাজিন মাইসেলফ। আই প্রমিস ইউ আই উইল নেভার লিভ ইউ অ্যালোন। ইউ আর মাই সোলমেট। আই লাভ ইউ ফরএভার অ্যান্ড এভার অ্যান্ড এভার। প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন। আই ক্যান্ট লিভ উইথআউট ইউ। আয়েশা কিছু বলতে পারছে না, সব কিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। আয়েশা কি উত্তর দেবে বুঝতে পারছে না, বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে খুশির চোটে। আয়েশা কিছু বলতে যাবে ঠিক তখনই আহিল উঠে দাঁড়ালো আর দুদিকে হাত ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আই লাভ ইউ আয়েশা। আয়েশা আহিলের পাগলামি দেখে হেসে পাশে তাকাতেই আঁতকে উঠল। আয়েশা শুধু বলল, আহিলুল। আয়েশা আর কিছু বলবে তার আগেই দ্রুত গতিতে আসতে থাকা একটা গাড়ি আহিলকে মেরে দিল আর আহিল ছিটকে পড়ল। আহিলের চোখ দুটো আস্তে আস্তে বুজে আসছে। আহিল আবঝা চোখে দেখতে পাচ্ছে আয়েশা ওর ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আহিলের সাথে গাড়ির সংঘর্ষ হওয়ার ফলে আহিল ছিটকে পড়ল অপর পাশে। মুহূর্তের মধ্যে যে এমন কিছু ঘটবে আয়েশা ভাবতে পারেনি। যেই আহিল ওর চোখের সামনে পাগলামি করছিল সেই আহিলের নিথর রক্তে ভেজা দেহ আয়েশার চোখের সামনে রয়েছে। মুহূর্তেই আহিলের শরীর রক্তে ভিজে গেছে, যা আয়েশা ওখানে দাঁড়িয়েই রাস্তার আলোতে দেখতে পাচ্ছে। আয়েশার চোখের সামনে যে মুহূর্তে এমন কিছু ঘটবে আয়েশা ভাবতেই পারেনি। আয়েশা এক পা দুপা করে পিছুতে পিছুতে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে গেল আর সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। আয়েশা আস্তে আস্তে আহিলের দিকে এগিয়ে আসছে। সব কিছু স্বপ্ন মনে হচ্ছে আয়েশার। আহিলের কাছে বসে আহিলের মাথাটা নিজের কোলে নিতেই আয়েশার দু হাত রক্তে ভিজে গেল। আয়েশা আহিলকে একবার ডাকতেই যেন আহিল একটা জোরে লম্বা শ্বাস নিল, যেন আয়েশার জন্যই আহিলের শ্বাসটা আটকে ছিল। আয়েশা কাঁদতে কাঁদতে বলে, এই আহিল, আহিল ওঠো না প্লিজ। আয়ু তুমি কাঁদছ কেন? আমি আর তো তোমার কান্নার কারণ হতে চাই না। তুমি ঠিকই বলেছিলে, ভালো বাসলে বিশ্বাস করতে হয় যে, যেটা আমি করিনি। তো তোমায় না যে জেনে বুঝে কষ্ট দিয়েছি তাই এটা আমার শাস্তি। তোমার থেকে আলাদা হওয়ার শাস্তির থেকে বড় শাস্তি কি বা হতে পারে? আমার জন্য আলাদা হবে মানেটা কি? হ্যাঁ, কিচ্ছু হবে না তোমার। তুমি আমায় প্রমিস করেছিলে তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। আমি তো তোমার যোগ্য নই আয়ু। আমি মরে গেলে তুমি এমন একজনকে নিজের জীবন সঙ্গী করো যে তোমায় ভালোবাসার সাথে বিশ্বাস করবে আর রইল আলাদা
হওয়ার কথা সেটা তো আমি চাইলেও পারবো না কারণ তোমার অন্তরে আমি আই লাভ ইউ আহিল নিজের কথা শেষ করতে পারল না, তার আগেই জ্ঞান হারালো, চোখ দুটো আস্তে আস্তে বুজে গেল। আয়েশা কান্না থামিয়ে দিল আহিলের কথা সম্পূর্ণ না করাই। আয়েশা আহিলকে ডাকতে শুরু করল, আহিল, এই তুমি কথা কেন বলছো না? আমি তোমার ওপর আর রেগে নেই, একটুও রেগে নেই, কিন্তু তুমি যদি এখন আমার সাথে কথা না বলো আমি আর কথা বলবো না তোমার সাথে। এই আহিল, ওঠো না প্লিজ আহিলুল। বাবা, এটা আশুর গলা না? হ্যাঁ, কিছুক্ষণ আগেই তো দৌড়ে আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল। আরও এমন আহিল বলে চিৎকার দিল কেন? কিছু হলো না তো? এই বকেই অঙ্কুর আর ওর বাবা মা বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক তাকাতেই দেখল আয়েশা আহিলের মাথাটা কোলে নিয়ে বসে আছে, আর আহিলের শার্ট রক্তে ভিজে গেছে। অঙ্কুর তো এই দৃশ্য দেখে পুরো স্তব্ধ হয়ে গেছে। যে জায়গায় দাঁড়িয়ে ছিল ও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, নড়ার শক্তি পাচ্ছে না। আয়েশার কাছে ওর বাবা মা ছুটে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আহিলের? কি করে হলো এসব? কিচ্ছু হয়নি আমার আহিলের, ধমক দিয়ে, কিছু হয়নি ওরও এখনই আমার সাথে কথা বলবে। আহিলের দিকে তাকিয়ে বলে আয়েশা, কি হলো বলবে না বলো? তোমার আয়ু তোমায় ডাকছে আহিল, ওঠো না প্লিজ। আয়েশার মা এমন বেগতিক অবস্থা দেখে অঙ্কুরের খোঁজ করল, কিন্তু অঙ্কুরকে আশেপাশে দেখতে না পেয়ে পিছন ফিরে তাকাতেই দেখল অঙ্কুর মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। আয়েশার মা চিৎকার করে অঙ্কুরকে বলল, অঙ্কুর, তুই ওভাবে দাঁড়িয়ে না থেকে অ্যাম্বুলেন্সকে ফোন কর। মায়ের ডাকে অঙ্কুরের হোশ ফিরল আর ও তড়িঘড়ি করে ফোন করল। ইন নার্সিং হোম, আইসিইউর বাইরে সবাই রয়েছে, কারণ আহিল ভিতরে, ওকে ডক্টর চেক করছে। এমার্জেন্সিতে ওকে ভিতরে নেওয়া হয়েছে। আরোহী আর আয়েশার মা কোনোমতে আহিলের মাকে সামলাচ্ছে। আয়েশার বাবা চেয়ারে বসে বারবার আইসিইউ দিকে তাকাচ্ছেন। অঙ্কুর দেয়ালে ঠেস দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আর আয়েশা ওর বাবার পাশেই বসে আছে। এখন আর আয়েশা কাঁদছে না, শুধু আহিলের কথাগুলো ভাবছে বসে বসে। আয়েশার বাবা একবার আয়েশার দিকে তাকালো, আরেকবার অঙ্কুরের দিকে। উঠে অঙ্কুরের কাছে চলে গেল, কারণ অঙ্কুর সেই প্রথম থেকেই চুপচাপ হয়ে রয়েছে। সবটা হয়তো নিতে পারেনি। আয়েশার বাবা অঙ্কুরের পাশে দাঁড়ালো আর কাঁধে হাত রাখল অঙ্কুরের। অঙ্কুর একটু নড়ে উঠল। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে তোর বোনের কি হবে ভাবতে পারছিস? একবার তাকিয়ে দেখ মেয়েটার অবস্থা। আয়েশার দিকে ইশরা করে, যখন তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আহিল একা হাতে সবটা সামলেছে। আয়েশাকে ওর মাকে শক্ত করেছে, আর আমাকে ভরসা দিয়ে গেছে। আজ যখন আহিলের পরিবারের তোকে প্রয়োজন তখন তোকেও তো ওদের পাশে দাঁড়াতে হবে, শক্ত হতে হবে। অঙ্কুর জড়িয়ে ধরে বলে, এরম কেন হলো বাবা? সব তো ঠিক ছিল, তাহলে আবার কেন ওলট পালট হয়ে গেল? আহিল ও কি আনিকার মতো আমায় ছেড়ে চলে যাবে? না, কিচ্ছু হবে না আহিলের, তুই দেখিস। আইসিইউ থেকে ডক্টর বেরিয়ে এলো আর সবাই ডক্টরের কাছে চলে গেল, কিন্তু ডক্টরের মুখ দেখে অঙ্কুরের বুকটা কেমন ধক করে উঠল, তবুও নিজেকে শক্ত করে বলল, ডক্টর, আহিল কেমন আছে? ও ঠিক আছে তো? আই অ্যাম সরি, হি ইজ নো মোর। অঙ্কুর এক কদম পিছিয়ে গেল কথাটা শুনে। ডক্টর আবার বলল, হি ইজ ইন কোমা। মাথায় গুরুতর চোট পেয়েছেন উনি, তাই কোমায় চলে গেছেন। আর কোমায় যাওয়া ব্যক্তিরা মৃত ব্যক্তির সমান, কারণ কবে জ্ঞান ফিরবে বা আদৌ জ্ঞান ফিরবে কি না আমরা জানি না। তার মধ্যে মাথায় যেহেতু চোট পেয়েছে, তাই যদি ব্রেনে ব্লাড সয়েলিং হয় তাহলে তো আর কোনো আশা থাকবে না। আই অ্যাম সরি। না হো। আয়েশা পিছন দিয়ে চিৎকার করে উঠল আর অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলেই পিছন দিয়ে জ্যাক আয়েশাকে ধরে নিল। জ্যাকের আসতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু আসতে না আসতেই যে এমন কথা শুনতে হবে জ্যাক তা স্বপ্নেও ভাবতে পারেনি। ডক্টর বলল, ওনাকে একটা কেবিনে নিয়ে গিয়ে শুয়ে দিন, হয়তো এত বড় শকটা মেনে নিতে পারেননি। আমাকে যেতে হবে। আয়েশাকে জ্যাক কোলে করে নিয়ে একটা কেবিনে শুয়ে দিল। এদিকে আহিলের মায়ের ও অবস্থা ভালো না। আয়েশাকে যে কেবিনে রেখেছে সে কেবিনে আহিলকে যে ডক্টর চেক করেছেন মিস্টার মুখার্জি, সে প্রবেশ করল আয়েশাকে চেক আপ করতে। সেই কেবিনে সবাই রয়েছে। যা বলেছিলাম, এত বড় শকটা মেনে নিতে পারেনি, তাই অজ্ঞান হয়ে গেছে।
সেন্স ফিরে আসবে কিছুক্ষণ পরেই। ডক্টর আহিল, হ্যাঁ, ওনার ব্যাপারে কিছু ইনফরমেশন দিতেই আমি এসেছি। কি ইনফরমেশন ডক্টর? পেশেন্টর ব্রেন ব্লাড সয়েলিং হচ্ছে। এটা যদি বেড়ে যায় তাহলে উনি মারা যাবেন। আর বেড়ে যাওয়ার চান্সটাই বেশি, কারণ পেশেন্ট মেডিসিনে রেসপন্স করছে না। তাহলে কি আর আমার ছেলেটাকে বাঁচানোর কোনো উপায় নেই? একটাই উপায় আছে। কি উপায়? অপারেশন। কিসের অপারেশন? ব্রেনের অপারেশন। যেহেতু উনি মাথায় চোট পেয়েছেন, তাই এই অপারেশনটা করলে ওনার ব্লাড সয়েলিংটা বন্ধ হতে পারে। 20% চান্স পেশেন্টর রিকভারি করার, 20% চান্স অপারেশন আনসাকসেসফুল হওয়ার, আর বাকি 60% মেমোরি লস। ওনার যদি মেমোরি লস হয় তাহলে ওনার কিচ্ছু মনে থাকবে না। কিচ্ছু না। না, কোনো দরকার নেই অপারেশনের। আমার ছেলে যদি আমায় চিনতেই না পারে তখন কি লাভ? দেখুন, আমি মানছি ডিসিশন নেওয়াটা টাফ, তবুও একবার ভেবে দেখুন, যদি অপারেশন না করা হয় তাহলে এমনিতেও আমরা ওনাকে হয়তো বাঁচাতে পারবো না। আর 20% চান্স যেমন সাকসেসফুল হওয়ার তেমন আনসাকসেসফুল হওয়ার চান্সও কিন্তু 20%। আর মেমোরি লস মানে তো এই না যে কোনোদিন ওনার মেমোরি ফিরবে না। চেষ্টা করলেই ওনার মেমোরি কামব্যাক করতে পারে, তাই ওনাকে বাঁচানোর জন্য এইটুকু রিস্ক আপনাদের নিতেই হবে। আয়েশা আস্তে করে উঠে বসল আর বলে, অপারেশন হবে ডক্টর? এসব তুই কি বলছিস মা? আহিল তো মরেও যেতে পারে। অপারেশনটা না হলেও তো মরে যাবে। অপারেশনটা হলে যাও ক্ষীণ আশা থাকবে ওকে আবার ফিরে পাওয়ার, অপারেশন না হলে সেটাও থাকবে না। ওর যদি মেমোরি লস হয় তাহলে আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব সবটা মনে করানোর। অন্তত ওকে দেখতে তো পাবো। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি বন্ড পেপার নিয়ে আসছি, সেটাতে আপনারা সাইন করলেই আমরা আজকে অপারেশন করব। দেরি করতে চাই না আমরা। ঠিক আছে, আমরা রাজি। আহিলের মা বন্ড পেপারে সাইন করে দেওয়ার পরে আহিলকে ওটিতে নিয়ে যাওয়া হয়, আর কিছুক্ষণ পরেই ওটি লাইট জ্বলে ওঠে। আহিলের মা আরোহীর কাঁধে মাথা রেখে চোখের জল ফেলছে। জ্যাক আরোহীর পাশেই বসে আছে হাঁটুতে ভর দিয়ে। আয়েশার বাবা মা দুজনেই চুপচাপ রয়েছেন, আর অঙ্কুর পায়চারি করছে আর বারবার ওটি লাইটের দিকে তাকাচ্ছে। আর আয়েশা চোখ বন্ধ করে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছে। আফটার 2 আওয়ার্স ওটি লাইট অফ হয়ে গেল আর ডক্টর বেরিয়ে এলো। ডক্টর বেরিয়ে আসতেই সবাই বসা থেকে উঠে ডক্টরের কাছে চলে গেল। আয়েশাও চোখ খুলল আর সবার পিছনে দাঁড়িয়ে রইল। ওর হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, শরীর কাঁপছে, কি খবর আসবে এটা ভেবে। আহিলের যদি কিছু হয়ে যায় তাহলে ও যে শেষ হয়ে যাবে। ডক্টর চুপ করে থাকবেন না, প্লিজ কিছু বলুন। এখন আপাতত চিন্তার কোনো কারণ নেই। অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু কি ওনার মেমোরি লস হয়েছে কি না তা আমরা এখনো জানতে পারিনি। ওনার জ্ঞান ফিরলে জানা যাবে। পেশেন্টর জ্ঞান ফেরার অপেক্ষা করতে হবে এখন। ভাইয়ার জ্ঞান কখন ফিরবে এটা ডিপেন্ড করছে ওনার শরীরের অবস্থার ওপর। আমার যতদূর মনে হয় 24 ঘন্টা তো লাগবেই। আমরা ওনাকে কেবিনে দিয়ে দেব, বাট এখন দেখা করতে পারবেন না। জ্ঞান ফিরলে আমি চেক আপ করে আপনাদের পারমিশন দেব। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আমাকে থ্যাংক ইউ বলার কিছু নেই, এটা তো আমার কর্তব্য। থ্যাংক ইউ জানান আল্লাহকে আর পেশেন্টর ওয়াইফকে। উনি যদি এই টাফ ডিসিশনটা না নিতেন তাহলে হয়তো ওনাকে আমরা বাঁচাতে পারতাম না। ডক্টর চলে গেলে আহিলের মা গিয়ে আয়েশাকে জড়িয়ে ধরে। তারপর অঙ্কুরও বিস্ময়সূচক চিহ্ন। আশু, আজকে তুই আরোহী আর আন্টি বাবা মা সবাই এখনই বাড়ি যাবে। এখানে আমি আর জ্যাক স্টে করব। ইয়াহ, অবভিয়াসলি আমি তোমাদের বাড়িতে ড্রপ করে দেব, তারপর এখানে চলে আসব। না, আমি এখানে থাকব। আমি বারণ করেছি একবার। অঙ্কুর হালকা ধমক দিয়ে আয়েশা। আমি বরং থেকে জ্যাকের দিকে তাকাতেই আরোহী চুপ করে গেল জ্যাকের মুখ ভঙ্গি আর চোখ দেখে। ওকে সবাই চলো, আমি ড্রপ করে দেব। দেখতে দেখতে কিন্তু অনেক রাত হয়ে গেছে। এরপর জ্যাক সবাইকে ড্রপ করে দিল, আর শেষে যখন আহিলের বাড়িতে এলো তখন আয়েশা আর আহিলের মা গাড়ি থেকে নেমে গেলেও আরোহী ঘুমিয়ে পড়ে। জ্যাক আয়েশার দিকে তাকাতেই, তুমি নিয়ে আসো ওকে, মুচকি হেসে বলে আয়েশা।
জ্যাক একবার ঘুমন্ত আরোহীর দিকে তাকালো আর হাসল, তারপর গাড়ি থেকে বেরিয়ে এসে আরোহীর সাইডের দরজা খুলে ওকে আস্তে করে কোলে তুলে নিল। বাইরে নিয়ে এসে পা দিয়ে দরজাটা বন্ধ করে হাঁটা ধরল আরোহীর রুমের দিকে। মাঝে আরোহী একটু নড়ে উঠলেও আবার ঘুমিয়ে পড়েছে। আরোহীকে শুয়ে দিয়ে জ্যাক আরোহীর দিকে এক পলকে তাকিয়ে আছে। অনেক দিন আগে যখন আহিল তোমার ছবি দেখিয়েছিল তখনই তোমাকে নিজের অজান্তে মন দিয়ে ফেলেছি। তারপর যখন তোমার সাথে প্রথম কথা বললাম তোমার ভয়েস আমাকে ঘায়েল করেছিল। ভাবতেই পারিনি তুমি আমাকে ফোন করবে। জানি না তোমাকে কোনোদিন নিজের মনের কথা বলতে পারবো কিনা, তাই আজ যখন তুমি ঘুমিয়ে আছো তখনই বলছি, আই লাভ ইউ আরোহী, আই রিয়েলি লাভ ইউ। মেবি তুমি অন্য কাউকে ভালোবাসো ওর লাইক করো, বাট আমি তোমায় কোনোদিন সামনাসামনি এটা বলতে পারবো না, কজ আমি তোমার ফ্রেন্ডশিপটা হারাতে পারবো না। এই কথাগুলো বলে জ্যাক আরোহীর হাতের উল্টো পিঠে আর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে উঠে যেতে নিলেই আরোহী জ্যাকের কলার ধরে জ্যাককে নিজের দিকে টেনে উঠতে না দিয়ে জ্যাকের কানে কানে বলে, আই লাভ ইউ টু মিস্টার আমেরিকা অ্যান্ড অলসো মিস্টার ভিতুরাম। জ্যাক তো পুরো হাঁ হয়ে রয়েছে ঘটনাচক্রে, আর আরোহী মিটিমিটি হাসছে। জ্যাক উঠে বসে আরোহীর দিকে অবাক চোখে তাকিয়ে আছে, সে দেখে আরোহী উঠে বসে জ্যাকের চোখের সামনে তুড়ি বাজালো আর জ্যাক জিজ্ঞেস করল, তুমি তো ঘুমিয়েছিলে তাহলে? তুমি যখন আমায় কোলে নিয়ে আসছিলে তখনই ঘুম ভেঙে গেছিল আমার, হি হি হি। জ্যাক আর কি বলবে ভেবে পাচ্ছে না, তাই কাচুমাচু মুখ করে মাথা চুলকালো আর আরোহী বলল, এবার আপনি যান। ভাইয়ার কাছে থাকতে হবে তো নাকি? হুম, আমি আসছি। ভাইয়ার খবর দিও প্লিজ। হুম, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাই দা ওয়ে আমি ভিতুরাম নই। হি হি হি, সে তো দেখতেই পেলাম সামান্য প্রপোজ করতে ভয় পাও। ভয় প্রপোজ করতে নয়, ভয়টা তোমাকে হারানোর, যেটা আমি চাই না। তাছাড়া আমি কত মেয়ের প্রপোজাল পেয়েছি। হু হো, তাহলে আমার কাছে কেন এসেছো? যাও না যাও, ওই হুবুচুনিদের কাছে যাও। না বউ, আমার তোমাকেই পছন্দ। টুপ করে গালে একটা চুমু দিয়ে দৌড় দিয়ে বেরিয়ে গেল আরোহী। জ্যাক চলে যাওয়ার পর গালে হাত দিয়ে হা হয়ে দরজার দিকে তাকিয়ে রইল আর কিছুক্ষণ পর মৃদু হেসে আবার ধপ করে ঘুমিয়ে পড়ল। আহিলের জ্ঞান 24 ঘন্টা পর ফিরেছে, কিন্তু কথা বলার মতো অবস্থায় নেই, তাই অঙ্কুর আর জ্যাক কিছু জানায়নি কাউকে। একদিন বাদে দুদিনের মাথায় আহিল কিছুটা সুস্থ বোধ করছে এবং কথাও বলতে পারছে। তাই ডক্টর অঙ্কুর আর জ্যাককে জানাতেই ওরা সবাইকে খবর দিয়ে দিল। আয়েশা তো ছটফট করছিল এই খবরটা শোনার জন্য। যেমন খাঁচায় বন্দি পাখি খাঁচা থেকে বেরোনোর জন্য ছটফট করে, তেমন আয়েশার মনটাও আহিলকে দেখার জন্য ছটফট করছে। আয়েশা আর এক মুহূর্ত দেরি করেনি, আরোহী আর আহিলের মাকে সঙ্গে করে নিয়ে রওনা দিয়ে দিয়েছে নার্সিংহোমের উদ্দেশ্যে। ইন নার্সিংহোম, আহিলকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, তাই আহিল ঘুমিয়ে আছে। ডক্টর আর নার্স সবাইকে বলে দিয়েছে যেন বেশি উত্তেজিত না করে পেশেন্টকে। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরই আহিল চোখ মেলে তাকালো আর ডক্টর জিজ্ঞেস করল আহিলকে, কি মিস্টার আহিল, এখন কেমন লাগছে? ফিলিং বেটার? আহিল আস্তে করে বলে, ইয়েস ডক্টর। আহিলের মাথায় ব্যান্ডেজ করা, পায়েও ব্যান্ডেজ আছে, কিন্তু চাদর দিয়ে ঢাকা থাকায় দেখা যাচ্ছে না। হাতেও চোট লেগেছে সামান্য জায়গায়, তাই সেখানেও ব্যান্ডেজ করা। আহিলের মুখটা কেমন শুকিয়ে গেছে, এসব দেখে আয়েশার মনটা কেমন ছোট করে উঠল। কিন্তু মনের ভিতর ভয়টা যেন এখন বেশি উকি দিচ্ছে, যদি ওর আহিল ওকে ভুলে যায় তখন। এসব ভাবতে ভাবতেই আয়েশার ভাবনায় ছেদ পড়ল ডক্টরের কথায়, মিস্টার আহিল দেখুন আপনার বাড়ির সবাই এসেছে। আহিল কিছুটা কপাল কুঁচকাল, তাতে সবাই ভয় পেয়ে গেল। আয়েশা চুপচাপ চোখ বুজে রয়েছে। আয়ু। আয়েশা হুট করে চোখ খুলল, নিজের কানকে হয়তো বিশ্বাস করতে পারছে না আয়েশা, তাই কোনো সাড়া দিতে পারেনি আহিলের ডাকের। এদিকে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এই ভেবে যে আহিলের সবটা মনে আছে। থ্যাঙ্ক গড আপনার সবকিছু মনে আছে। আহিল বীর করে বলে, নিজের জীবনকে কি করে ভুলব। নাও আপনারা ওনার সাথে কথা বলতে পারেন, কিন্তু বেশি উত্তেজিত করবেন না ওনাকে। ডক্টর বেরিয়ে গেলে আহিলের মা আহিলের হাত ধরে কেঁদে ফেলে আর অঙ্কুর বলে, কেমন আছিস এখন? বেঁচে গেছি এটাই তো ভাবতে পারছি না।
আহিল বাজে কথা রাখো আর বল এখন কেমন ফিল করছিস? মাছ বেটার। আহিল একটু মাথাটা হেলাতেই দেখল অঙ্কুরের পিছনে দাঁড়িয়ে আয়েশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর নিজের চোখের জল মুছছে বারবার। আহিল অঙ্কুরকে কিছু বলবে তার আগেই আরোহী বলে উঠল, ভাইয়া কি করে হলো এমনটা? আহ, এখন এসব কথা না বললেই নয়, এসব কথা পরে হবে। আগে আহিলকে পুরোপুরি সুস্থ হতে বাড়ি ফিরতে দে। অঙ্কুর, তোর বোন কি তোর পিছনেই দাঁড়িয়ে থাকবে? এখানে কি লুকিয়ে কাদার প্রতিযোগিতা চলছে, নাকি আমি মোর গেছি তার কাছে? আহিল অভিমানের সুরে কথাটা বলল। আয়েশা কে আর কে রাখে। অঙ্কুরকে পাশ কাটিয়ে সোজা হেঁটে আহিলের বুকে ঝাঁপিয়ে পড়ল। এখানে যে সবাই উপস্থিত তার খেয়াল নেই আয়েশার। ওর কাছে এখন সবচেয়ে বড় ব্যাপার ওর আহিলকে ও ফিরে পেয়েছে। আয়েশার এমন কাণ্ড দেখে আহিল আলতো করে হাতটা আয়েশার পিঠে রাখল। হাতে সেলাইন থাকায় তাই একটু ব্যথা লাগছে, তাতে কি? আয়েশাকে ফিরে পাওয়ার সুখের কাছে এই ব্যথা কিছুই না। আয়েশা এখনো কাঁদছে, এই জন্য নিজের থুতনি আয়েশার কাঁধে রেখে ওর কানের কাছে ফিসফিস করে বলল, আর কত কাঁদবে? আমি ঠিক আছি, আর এখানে শুধু তুমি আমি নেই, বাকি সবাই আছে। আয়েশা আহিলের কথা শুনতেই ঝট করে আহিলকে ছেড়ে দেয়। এদিকে সবাই ওদেরকে দেখে মিটিমিটি হাসছে। আয়েশা এদিক ওদিক তাকিয়ে দেখল আয়েশার বাবা কোথাও নেই। মা, বাবা কোথায়? এখানেই তো। ওমা, সে কি কই গেল? এক্ষুনি তো এখানে ছিল। সেটাই তো, বাবা তো এখানেই ছিল, তাহলে কোথায় গেল? আমি এখানে। কণ্ঠস্বর শুনে সবাই দরজার দিকে তাকাতেই আঁতকে উঠল। সবাই ভাবছে এটা কি করে সম্ভব? আহিল তো পুরো জমে গেছে। আয়েশার বাবার কণ্ঠ শুনে পিছনে দরজার দিকে তাকাতেই সবাই আঁতকে ওঠে। অঙ্কুর এক কদম পিছিয়ে যায় আর আহিল এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আহিল, কারণ আয়েশার বাবা একা আসেনি, ওনার বাম পাশে চুড়িদার পরিহিত একটি মেয়ে এসেছে। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে ওড়না দিয়ে মুখ পেঁচিয়ে রেখেছিল। ওড়নাটা সেভাবেই রয়েছে। মেয়েটি আর কেউ নয়, আহিলের আপু আর অঙ্কুরের স্ত্রী আনিকা। আয়েশার বাবা আর বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে আনিকাকে ভিতরে নিয়ে গিয়ে দরজাটা লক করে দিল। আর আনিকা আস্তে আস্তে অঙ্কুরের দিকে এগিয়ে গিয়ে আহিলের দিকে তাকাতেই আয়েশা উঠে গেল আর আনিকা সেই দেখে আহিলের পাশে গিয়ে বসল আর আহিলের গালে হাত ছুঁয়ে বলল, কেমন আছিস ভাই? আহিল কিছু বলছে না, শুধু একভাবে তাকিয়ে আছে আনিকার দিকে। চোখ দিয়ে সমানে জল পড়ছে। আহিল আনিকা যে হাত দিয়ে ওর গাল ছুঁয়ে রয়েছে সেদিকে তাকালো আর হাতের দিকে তাকিয়ে চোখ বুঝতেই মনে পড়ে গেল আনিকা তো মরে গেছিল। সঙ্গে সঙ্গে নিজের চোখ খুলে আনিকাকে প্রশ্ন করল, এটা কি করে সম্ভব? আমার আপু তোহ। আহিলকে থামিয়ে দিয়ে আয়েশার বাবা বললেন, মারা যায়নি আহিল, তোমার আপু আনিকা মারা যায়নি, এটা শুধু একটা ছল ছিল। আয়েশা অঙ্কুরের দিকে ইশারা করে বলে, মানে কি বলছো টাকি বাবা তুমি এসব? তুমি যদি সব জেনেই থাকতে তাহলে আমাদের কেন বললে না? আমার ভাইয়াকে কেন বললে না? তুমি একবার দেখো ভাইয়ের অবস্থাটা। অতটা সহজ ছিল না রে মা সব কিছু। আনিকাকে আমি অনেক কষ্টে বাঁচিয়েছি। রিক ওকে মারতে চেয়েছিল আর আমি নিশ্চিত আহিলকেও ওই মারতে চেয়েছে। হ্যাঁ বাবা। মানে? আয়ু তুমি দেখেছো রিককে? হুম, আমি যখন গাড়িটার দিকে তাকিয়েছিলাম তখনই বুঝছিলাম ওটা রিকের গাড়ি, কারণ সেদিন মলের পিছনে যখন দেখা হয়েছিল আমাদের তখন ও আমাকে বলেছিল ওটা ওর গাড়ি। যেদিন আনিকা ছাদ থেকে পড়ে যায় আর নার্সিংহোমে ভর্তি থাকে সেই দিন আমি আর অঙ্কুর আনিকাকে দেখে বাড়ি চলে যাচ্ছিলাম। হঠাৎই আমার মনে পড়ে আমার ডক্টরের সাথে কিছু কথা আছে, সেটা বলতে আমি কথা বলতে যাই আর অঙ্কুরকে বাড়ি চলে যেতে বলি। আমি যখন কথা বলতে যাচ্ছিলাম তখনই শুনি রিক ফোনে কথা বলছে। কিছুটা কৌতূহলী হয়ে এগিয়ে যেতেই ওর প্ল্যানের কথা শুনতে পাই। ও বলছিল, হ্যাঁ আমি রেডি আনিকাকে মারার জন্য। ড্যাশ 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 ড্যাশ। কিন্তু তোমার কাজটা মনে আছে তো? সিসিটিভি ক্যামেরাটা এক্ষুনি অফ করো তুমি, তারপর আমি কেবিনে ঢুকব। এতে শুধু দেখা যাবে লাস্ট অঙ্কুর গেছিল। আমি এই শুনে কিছুটা ঘাবড়ে যাই, কি করব ভেবে না পেয়ে ডক্টরের কাছে যাই আর সবটা বলাতে উনি বলেন পুলিশকে কল করতে, কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে ভেবে আমি আর ডক্টর চুপচাপ আনিকার কেবিনের কাছে যাই আর বাইরে থেকে দেখি রিক আনিকার অক্সিজেন মাস্কটা খুলে দিয়েছে।
রিক বেরিয়ে আসবে ঠিক ওই সময় আমরা সরে যাই দরজার সামনে থেকে আরও চলে যাওয়ার পর কেবিনে গিয়ে অক্সিজেন মাস্কটা আবার লাগিয়ে দিই। এরপর যখন আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করি তখন দেখি সত্যি কোনো কিছুই রেকর্ড হয়নি। রিকের যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা কেবিনে ঢোকাই, সেটাও রেকর্ড হয়নি। আমি আর কিছু বলিনি সেদিন, চুপচাপ বাড়িতে চলে আসি আর ভাবতে থাকি রিক কেন করছে এমন। আনিকা মরেনি এটা জানতে পারলে তো আবার চেষ্টা করবে ওকে মারার, তাই তখনই আমার মাথায় আসে যে আমি আনিকাকে লুকিয়ে রাখব। কিন্তু এটা কি করে সম্ভব? ডক্টর তো বলেছিল যে আপু আর বেঁচে নেই। সেটা তো ডক্টর তোমার বেলাতেও বলেছিল আহিল। আসলে আমি ডক্টরকে বলেছিলাম ওটা বলতে। আমাকে সেদিন রাতেই ডক্টর জানায় যে আনিকার জ্ঞান ফিরে গেছে, এবার আর ওর অক্সিজেন বা কিছুর অতটা প্রয়োজন হবে না। তখন ওভাবে অক্সিজেন মাস্ক খোলার কারণে আনিকা রেসপন্স করতে পেরেছে, আর এটা একটা মিরাক্কেল। অবশ্য এমনটা না হলেও আমি ঠিক কোনো একটা ব্যবস্থা করে আনিকাকে লুকিয়ে রাখতাম। আমি ডক্টরকে ফোন করে বলি যাতে সকাল বেলায় তোমাদের সবাইকে ডক্টর বলে যে আনিকা মারা গেছে। আমার কথা মতো ডক্টর এমনই বলে তোমাদের আর আমার সুবিধা হয়। যখন আহিল সেই কথাটা শুনে সেন্সলেস হয়ে যায়, আর শেষকৃত্যের সময় আমি আনিকাকে সরিয়ে দিই। কিন্তু আয়েশা, আরোহী আর আন্টি তো ছিল, তাহলে কি করে আনিকাকে সরালে তুমি? আমার সাহায্যে। মমু তুমিও? হ্যাঁ, আমি যদি না জানতাম তাহলে আনিকাকে বাঁচানো সম্ভব হতো না। শেষকৃত্যের সময় আয়েশাকে আমি তোর অসুস্থতার বাহানা করে তোর কাছে পাঠিয়ে দিই, আর আমাদের কোনো আত্মীয় স্বজনদেরও রাখি না আনিকাকে করব দেওয়ার সময়ে। ওই দিক দিয়ে আয়েশার বাবা অঙ্কুরকে সরিয়ে নিয়ে যায় কিছুক্ষণের জন্য, আর সেই মুহূর্তেই আমি আর আরোহী আনিকাকে সরিয়ে দিয়ে ডক্টরকে বলে দিই যাতে অন্য ডেড বডি আনিকা জায়গায় শুয়ে দেয়। এই পুরো প্ল্যানটা যেদিন রাতে আনিকার জ্ঞান ফিরেছিল সেই দিনই আয়েশার বাবা আমায় জানায়, আর আমিও সাই দিই ব্যাপারটাতে। শুধু তুমি না, আরও ও তো জানতো। আমায় কেন জানালে না মমু? আমি কি দোষ করেছিলাম? আহিল, আমিও হয়তো অনেক বড় দোষ করেছিলাম, তাই আমাকেও জানানো হয়নি। অভিমানের সুরে আনিকার দিকে ছলছল চোখে তাকিয়ে বলে অঙ্কুর। এমনটা নয় ভাইয়া, আমরা জানাতে চেয়েছিলাম, কিন্তু তোমার যখন জ্ঞান ফিরল তখনই তুমি আমেরিকা চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে। আর আঙ্কেলও ফোন করে বলল যাতে আমরা কিছু না জানাই এখনই। ভাইয়াকে জানালে অঙ্কুর ভাইয়া জানতো, আর অঙ্কুর ভাইয়া জানলে রিক, তাই আমরা কেউ রিস্ক নিতে পারিনি। ভাই, তুই আমার উপর রেগে আছিস? তোকে ফিরে পেয়েছি এটাই অনেক আমার কাছে। ভাবতে পারিনি তোকে ফিরে পাবো আপু। আনিকা আহিলকে জড়িয়ে ধরল। আহিলও মোটামুটি জড়িয়ে ধরল, কিন্তু হাতে ক্যানোলা লাগানো থাকায় একটু ব্যথা লাগছে। আনিকা আহিলকে ছাড়তেই আয়েশা ওর বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আনিকা ভাবি কোথায় ছিল এতদিন? আরোহী, আয়েশার বাবা আর আহিলের মা একে অপরের দিকে মুচকি হাসল, আর আনিকা ও আয়েশার দিকে এগিয়ে গিয়ে হাসল, আর চোখে তাকালো অঙ্কুরের দিকে। অঙ্কুর মুখ ফিরিয়ে নিল। আনিকা খুব ভালোভাবেই বুঝতে পারছে অঙ্কুরের অভিমান হয়েছে। শুধু অভিমান না, অভিমানের পাহাড় জন্মেছে। কেনই বা জন্মাবে না? প্রায় কয়েক বছর আনিকাকে ছাড়া রয়েছে ও। কি হলো, তোমরা এমন হাসছ কেন? আয়েশা, তোর মনে আছে তোকে একটা ঘরে যেতে আমি বারণ করেছিলাম? আয়েশা একটু থেমে বলে, হ্যাঁ ওই তো। আবার অবাক হয়ে বলে, তার মানে এতদিন ভাবি তোমাদের বাড়িতে ছিল? ও আট, মানেটা কি? ওকে আমি নিজের কাছেই রেখেছিলাম। ওর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে বেশ অনেক দিন সময় লেগেছিল। লাগবে নাই বা কেন, কেউ যদি এভাবে ওকে মারার চেষ্টা করে তো এমনটাই হবে। কিন্তু ভাবি, তুমি ছাদ থেকে ঝাঁপ কেন দিয়েছিলে? আনিকা আয়েশার প্রশ্ন শুনে করুণ চোখে অঙ্কুরের দিকে তাকায়, আর দেখে অঙ্কুর ও অসহায় চোখে ওর দিকে তাকিয়ে আছে। আনিকা চোখ সরিয়ে নিয়ে আয়েশার দিকে তাকায় আর বলে, আমি ইচ্ছে করে ঝাঁপ দিনি রে বোন। কি? হ্যাঁ ভাবিমনি। আপু ইচ্ছে করে এমন কিছু করেনি। আপুকে ধাক্কা মেরেছিল কেউ একজন। আপু সুস্থ হওয়ার পরেই আমাদের বলেছে। অঙ্কুর চোখ মুখ শক্ত করে হাতমুঠ করে বলল, কে ধাক্কা দিয়েছে? তুই শান্ত হ। আনিকা দেখতে পাইনি মুখটা, মুখে মাস্ক ছিল, আমি দেখতে পাইনি তাই। এতক্ষণ ধরে এত কিছু কথা হলো কিন্তু আহিল কোনো কথা বলল না। আর জ্যাকও না। জ্যাকের তো অবস্থা খারাপ।
জ্যাক মাথায় হাত দিয়ে ধপ করে আহিলের পায়ের কাছে বসে পড়ল আর সেই আরোহী ফিক করে হেসে দিল। কি হলো তোমার বাবা? বাবা রে বাবা, এত প্ল্যানিং প্লটিং সারকে উপাস সে যা রাহা হেইন রে বাবা। কেউ একে অ্যাসাইলামে পাঠাও। হু হো, এই আহিল তুই কি ভাবছিস রে? তোরও আমার মতো অবস্থা নাকি? আহিল নিশ্চুপ। আহিল, তোর মাথায় কি চলছে বলতো? কি প্ল্যান করছিস তুই? আহিল প্ল্যান করছে। আহিল প্রতি উত্তরে শুধু বাঁকা হাসল আর সবার দিকে তাকিয়ে হাতের নখগুলো পর্যবেক্ষণ করতে করতে বলল, গেম মিশন। আহিল রিস্ক নিয়ে ডক্টরকে বলে সেই দিনই ডিসচার্জ নিয়ে নিল আর বাড়ি ফিরে এলো। কিন্তু নিজের বাড়িতে না, আয়েশাদের বাড়িতে। আয়েশাদের বাড়িতে এখন কোনো গার্ড নেই, তাই আহিল ঠিক করেছে ও বাড়িতেই থাকবে আর আরোহী, আহিলের মা, জ্যাক এরা সবাই আহিলের বাড়িতে। অঙ্কুর বারণ করেছিল আহিলকে এতটা রিস্ক নিতে, কিন্তু আহিল তো আহিলই শোনেনি কথা। বাড়ি ফেরার সময় সারা রাস্তায় আনিকা অঙ্কুরের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু অঙ্কুর সেই সুযোগ দেয়নি। তাই বাড়ি ফিরে আহিলের সাথে দেখা করে অঙ্কুরের ঘরের দিকে পা বাড়ায়। আজ অনেকদিন পর আনিকা এই বাড়িতে পা রেখেছে। সময় অনেকটা কেটে গেলেও সবকিছু একরকম রয়েছে। আনিকা ভয়ে ভয়ে অঙ্কুরের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। গিয়ে দেখল অঙ্কুর ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হচ্ছে। আনিকা মনে মনে হাসল, কারণ অঙ্কুরের এটা পুরনো স্বভাব, কোথাও থেকে এসে শাওয়ার নেবে সে যতই শীতকাল হোক না কেন, কোনো সময় এটা বাদ যায় না। আনিকা চুপ করে দাঁড়িয়ে অঙ্কুরকে দেখছে। আজ কতদিন পর অঙ্কুরকে দেখছে ও। এসবের মধ্যেই অঙ্কুরের ডাকে আনিকার ঘোর কাটল। কিছু বলতে চাও? ওরকম চোরের মতো দাঁড়িয়ে আছো কেন? আনিকা ভিতরে এসে বলে, হ্যাঁ আসলে, এই 1 মিনিট আমি চোর। রাগের মুখ। ওরকম লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন? চোর না হলে? দেখছিলাম। কোথায়? তোহো, কি করছিলে? আমি কিছু বলতে চাই। তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। কি এমন রাজকার্যে যাবে? হ্যাঁ? বিরক্ত মুখ। সেটা জেনে তোমার লাভ নেই, তুমি তোমার কথাটা বলো আর বেরিয়ে যাও, একা থাকতে দাও আমায়। অঙ্কুর এত সময় আয়নার সামনে দাঁড়িয়ে মাথা মুছতে মুছতে কথা বলছিল, আনিকার দিকে ফিরেও তাকায়নি। আনিকা প্রথম থেকে কিছু না বললেও শেষের কথাটা শুনে খুব কষ্ট পেল, নিজের অজান্তেই চোখে জল চলে এলো। এদিকে আয়না দিয়ে সবকিছুই দেখতে পাচ্ছে অঙ্কুর। আনিকা চোখ মুছে বলে, কেন যাব আমি? এটা তো আমারও ঘর। অঙ্কুর আনিকার সামনে ফিরে বলে, ওহ রিয়েলি? এতদিন কোথায় ছিল তোমার এই ঘর? নিজের বাড়িতেই তো ছিলে, একবার জানানোর প্রয়োজন মনে করনি তোমরা? আড়ালে এত কিছু করে গেছো আর আমি শুধু ভিতরে ভিতরে কষ্ট পেয়ে গেছি। প্রতিটা মুহূর্তেই শেষ হয়ে গেছি এই ভেবে যে তোমাকে আর কোনোদিন ফিরে পাবো না। আমি, মা, আহিল আর আয়েশা বাদে সবাই জানে, আর আমরা জানি না। আমি তোমার হাজবেন্ড হয়ে জানি না কেন বলতে পারো? কি দোষ করেছিলাম আমি যে এই সব কিছু আমি জানতে পারলাম না? নাকি অধিকারটা অন্য কাউকে দিয়ে দিয়েছো এতদিনে? প্রচণ্ড রেগে টাওয়ালটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল বলে অঙ্কুর, কি বলছো তুমি এসব? অঙ্কুর কোমরে 2 হাত দিয়ে বলে, ভুল কিছু বলেছি বলে তো মনে হয় না। হ্যাঁ ভুল বলছো। তুমি এভাবে আমার কথা না শুনে এত কথা বলতে পারো না। আমার কথাটা বলা হয়ে গেলেই আমি চলে যাব, ডিস্টার্ব করব না তোমায়। অঙ্কুর নিশ্চুপ। আমার পুরোপুরি সুস্থ হতে প্রায় 15 দিন লাগে। সুস্থ হওয়ার পরপরেই তোমাকে আর ভাইকে প্রথম খুঁজি আর দেখা করতে চাই, কিন্তু মাকে সেটা বলতেই মা আমাকে বলে যে বাবা নাকি অনেক আগেই ফোন করে বলেছে যে আমি যেন তোমাদের বাড়ি না আসি, কারণটা হলো রিক। আমাকে মা বলল ওই ঘটনার কিছুদিনের মধ্যেই নাকি রিক কিছু একটা করেছিল। তাই বাবা তোমাকে আর আয়েশাকে জানাতে পারেনি, আর মাও ভাইকে কিছু জানায়নি, কারণ ভাই জানলে এ দেশে চলে আসবে আর রাগের মাথায় কি করে বসবে, তখন হিতে বিপরীত হয়ে যাবে। এটাই বলার ছিল আমার, যে শুধু তুমি নও আমিও প্রতি মুহূর্তে কষ্ট পেয়েছি। আহিল বাড়ি ফিরেছে, তারপরেও আমি ওর কাছে যেতে পারিনি, আয়েশার কাছে যেতে পারিনি। এতটা কাছে থেকেও বহু দূরে ছিলাম আমি। আনিকা চোখ মুছে চলে, পিছন ফিরে চলে যেতে নিলেই অঙ্কুর আনিকার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে আর এক হাতে কোমর জড়িয়ে ধরে দাঁড়ায়।
আনিকা অঙ্কুরের দিকে তাকিয়েও চোখ নামিয়ে নেয় আর অঙ্কুর এক হাত আনিকার গালে রেখে মাথাটা উঁচু করে কপাল ঠেকিয়ে বলতে থাকে, আই এম সরি আনু। তুমি জানো না যখন শুনেছিলাম তুমি আর নেই আমার কি অবস্থা হয়েছিল। মনে হচ্ছিল নিজের দোষে তোমায় হারিয়ে ফেললাম। আর কোনোদিন তোমায় ফিরে পাবো না। আনিকা চোখ বুজেই বুঝতে পারছে অঙ্কুর কাঁদছে, তার জন্য ওর কথাগুলো কেঁপে যাচ্ছে। আনিকা চোখ খুলে দেখল অঙ্কুর চোখ বুজে রয়েছে, আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আনিকা চোখটা মুছিয়ে দিল অঙ্কুরের আর জড়িয়ে ধরে অঙ্কুরকে বলল, আই মিস ইউ সো মাচ। অঙ্কুর আনিকার কাঁধে মুখ গুজে বলে, আই অলসো। প্রমিস করো আর কোনোদিন এভাবে ছেড়ে যাবে না। নেভার। অঙ্কুর আনিকাকে সামনে এনে কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে আবার জড়িয়ে ধরল আর আনিকা জিজ্ঞেস করল, অঙ্কুর, রিক কেন এমন করছে আর কি এমন করেছিল যে বাবা আমায় তোমাদের কাছে আসতে দিল না, এভাবে লুকিয়ে রাখল? রিক কিসের জন্য এমন করছে তা আমারও অজানা, কিন্তু তুমি তো জানো ওর আর আমাদের কি সম্পর্ক। ও তো তোমার চাচ্চুর ছেলে। ও শুধু তোমাকে মারতে চায়নি, আহিল আর আয়শার মধ্যেও ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। আর তোমার যাওয়ার পর রিক আমাদের প্রপার্টি অফিস সবকিছু নিজের নামে করে নেয়, ঠকি আর আমাদেরকে পুরোপুরি নজরবন্দি করে রাখে যাতে কাউকে কিছু না জানাতে পারি। আনিকা অঙ্কুরের থেকে নিজেকে ছাড়িয়ে বলে, আয়শা আর ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে মানে? অঙ্কুর বেডে গিয়ে বসল। ইতিমধ্যে অনেক কিছু হয়ে গেছে। এরপর অঙ্কুর সবকিছু বলল আনিকাকে, শুরু থেকে আহিলের বিদেশ থেকে ফিরে আয়শাকে হুট করে বিয়ে করা, তারপর আহিলের সব সত্যি জানা, সবকিছু। ওহ, তার মানে আমাদের মধ্যে যেই ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটাতেও রিকের হাত থাকতে পারে। আনিকার কথাটা শুনে অঙ্কুর অবাক হয়ে চমকে আনিকার দিকে তাকালো আর আনিকা বলল, হতেই পারে অঙ্কুর, তুমি আমাকে ভুল বোঝনি, বাট আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তাই আমাদের ঝগড়াও হয়, কিন্তু সেটা সামান্য। সব ঠিকও হয়ে যেত। রিক ফেইল হচ্ছিল নিজের প্ল্যানে আর তাই আমাকে মারতে চেয়েছিল মেবি। বাট এতে ওর লাভটা কি? কেন করছে এসব? লাভ তো নিশ্চয়ই আছে, কেউ শুধু শুধু এসব করবে না। মেবি তোমাদের প্রপার্টির জন্য এই পুরো প্ল্যানটা। অঙ্কুর ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিল। থাক না এখন এসব কথা। আনিকাকে নিজের কাছে টেনে, এতদিন পর তোমায় নিজের কাছে পেয়েছি, প্লিজ এইসব কথা নিয়ে কোনো আলোচনা নয়। এই সময়টা শুধু আমাদের। আনিকার ঠোঁটে আঙুল দিয়ে স্লাইড করতে করতে আনিকা এতদিন পর অঙ্কুরের স্পর্শ পেয়ে কেঁপে কেঁপে উঠছে, ঠোঁটগুলোও কাঁপছে আনিকার। আনিকা শক্ত করে অঙ্কুরের হাত খামচে ধরল। অঙ্কুর বুঝতে পারল আনিকা সম্মতি দিয়েছে, তাই আনিকার কপালে আলতো করে চুমু দিল, তারপর দু গালে দুটো চুমু দিয়ে আনিকার ঠোঁটের দিকে কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নিল। আয়েশা আহিলের পাশে বসে আহিলের চুলে বিলি কেটে দিচ্ছে আর আহিল চুপচাপ শুয়ে আছে চোখ বুজে। আয়েশা ভেবেছে আহিল ঘুমিয়ে পড়েছে, তাই আয়েশা আলতো করে আহিলের কপালে চুমু দিল আর সঙ্গে সঙ্গে আহিল চোখ খুলতেই আয়েশা চমকে গেল, এই তুমি ঘুমাওনি? আহিল দাঁত কেলিয়ে বলতে লাগলো, না, এত সুন্দর একটা চুমু পেলাম, শালা আগে জানলে এত খাটোতাম নাকি, অ্যাক্সিডেন্ট করে আহিল প্লিজ। আয়েশা আহিলকে থামিয়ে বলে, এসব বাজে কথা বন্ধ করো তুমি। আচ্ছা সরি আর বলছি না, বাট চুমুটা কপালে কেন দিলে গো? এই দিয়েছি, ভাগ্য ভালো হো। এছাড়া কোথায় দেব গো? আহিল ঠোঁটটাকে উঁচু করে বলে, এখানে। আয়েশা আহিলের ঠোঁটের দিকে এগিয়ে গেল। ওদের দুজনের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই করছে, তখনই আয়েশা আহিলের নাকের মধ্যে একটা আলতো করে কামড় দিয়ে উঠে দেই দৌড়। আউচ! আমার নাক ডলতে ডলতে, এটা কিন্তু চিটিং। বেশ করেছি। বুড়ো আঙুল আর জিভ দেখিয়ে চলে গেল। আজ ধরতে পারছি না। আহিল অসহায় মুখ করে বলে, আপনা টাইম আয়েগা। এরপর বেশ কিছুদিন চলে গেছে। আয়েশা আহিলকে এই কদিন বেশ যত্ন করেছে, সেবা করেছে, যার জন্য আহিল প্রায় সুস্থ হয়ে উঠেছে, কিন্তু পাটা পুরোপুরি ঠিক হয়নি, হাঁটতে এখনো কষ্ট হয় সামান্য। আয়েশা এই কয়েকদিন আহিলকে বেশ জ্বালিয়েছে, কিন্তু কাছে আসেনি। ইদানিং আয়েশা একটু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আহিলের থেকে। আহিল কিছু বলতে গেলে এড়িয়ে যাচ্ছে।
কারোর সাথে ফোনে কথা বলছে, কিন্তু আহিল আসলেই ফোন রেখে দিচ্ছে। আর আহিল কিছু জানতে চাইলে বলছে এমনি বান্ধবী ফোন করেছে। আহিলের খটকা লাগতে শুরু করেছে, কিন্তু চুপ করেই আছে। একবার যেই ভুল করেছে দ্বিতীয়বার সেই ভুল করবে না। কিছুদিন পরে এখন আহিল হাঁটতে পারছে, অসুবিধা হচ্ছে না, তবুও ডক্টর বলেছেন একটু কম হাঁটা চলা করতে। আহিল শুধু এই কয়েকদিন আয়েশাকে পর্যবেক্ষণ করে চলেছে। আয়েশা সত্যি ওকে এড়িয়ে চলছে, কিন্তু কেন? উত্তরটা জানা নেই আহিলের। আজ আয়েশা ভর দুপুরে রেডি হচ্ছে। খাওয়া দাওয়া সেরে আহিল রুমে আসতেই দেখল আয়েশা কোথাও একটা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই আহিল আয়েশাকে জিজ্ঞেস করল, আয়ু কোথাও বেরাচ্ছ? একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি। কিন্তু এখন? কেন? কি অসুবিধা? এই সময় যাচ্ছ তাই জিজ্ঞেস করছি। পরে গেলে হতো না? আহিল প্লিজ জেরা করা বন্ধ করো, আর আমার ফ্রেন্ডের বাড়ি আমি যখন খুশি যেতে পারি, ওকে? আয়েশা কথাগুলো বলেই হনহন করে নিজের পার্স নিয়ে বেরিয়ে গেল। আর আহিল একটা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু ওদেরকে যে আরো একজন দেখছে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আয়েশা বাস স্টপের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎই আয়েশার সামনে একটা কালো গাড়ি এসে থামল। গাড়িটার কাচগুলো কালো, তাই কিছুই দেখা যাচ্ছে না। ড্রাইভিং সিটের পাশের সিটের দরজা ওপেন করতেই আয়েশা গাড়িতে উঠে বসল। আর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, কেন আমাকে এভাবে বিরক্ত করছিস রিক? বিরক্ত? আর আমি? তাও আবার তোকে? হা 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 হা, আই অ্যাম সিরিয়াস, ওকে? বাট আই ডোন্ট থিঙ্ক সো। লুক, তুই যদি বিরক্ত হতিস তাহলে কি আর আমার সাথে মিট করতিস? তুই আমার থেকে বিরক্ত নস, বরং তোর বর মানে ওই আহিলের থেকে বিরক্ত। কি তাই তো? আয়েশা নিশ্চুপ। চল আজকে তোকে একটু ঘোরাতে নিয়ে যাব। আয়েশা আর কিছু বলল না। রিক গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। রিক একটা বড় বাড়ির সামনে গাড়িটা থামালো আর আয়েশাকে নামতে বলল। আয়েশা গাড়ি থেকে নামতেই ওর গায়ে কাটা দিয়ে উঠল, কারণ জায়গাটা একদম নির্জন নিশ্চুপ। আয়েশার এবার ভয় লাগছে। হুট করেই রিক এসে আয়েশার কাঁধে হাত দিল আর আয়েশা চমকে উঠল। আরে হো, রিল্যাক্স, আমি তো। ভয় পাচ্ছিস কেন? চল ভিতরে চল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, বলেই রিক বাঁকা হাসল। রিক আয়েশাকে নিয়ে ভিতরে ঢুকতেই আয়েশা দেখল পুরো বাড়িটা অন্ধকার। এবার আয়েশা চুপ করে থাকতে পারল না, বলেই ফেলল, রিক, এটা কোথায় নিয়ে এসেছিস তুই আমায়? আয়েশা রিকের কোনো উত্তর না পেয়ে পাশে তাকিয়ে দেখল রিক নেই, আর সদর দরজাটা বন্ধ হয়ে গেল। আয়েশা ভালোভাবে লক্ষ্য করে দেখল রিক সদর দরজাটা ভেজিয়ে দিল। আরে রিক, তুই দরজা কেন বন্ধ করছিস? আমার কিন্তু এখানে ভালো লাগছে না, আমাকে যেতে দে। হা 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 হা, রিক বিকট শব্দ করে হাসতে থাকল। তুই কি ভেবেছিস আমি তোকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য মিট করতে বলেছি? হা হা হা। আরে হো, এই রিক নিজের স্বার্থ ছাড়া একটা পাও ফেলে না। মানে বলছি বেবি, বলছি আজকে তোকে সব বলবো। আফটার অল তোর শেষ দিন বলে কথা। হা হা হা। কি বলছিস তুই এসব? এই যে তুই আহিলের অ্যাক্সিডেন্টের পর আমার সাথে লুকিয়ে চুরিয়ে কথা বলতি, এটা তো আহিল জানে না, তাই না? এখন যদি আহিল জেনে যায় যে তুই আহিলকে মিথ্যে বলে আমার সাথে দেখা করতে এসেছিস, তখন কি হবে? আয়েশা নিশ্চুপ। আমি তোকে কিছুদিন আগে, মানে ওই আহিলের বাড়ি ফেরার পর তোকে ফোন করে কি জানো বলেছিলাম? আহিল অ্যাক্সিডেন্টটা নিজের ইচ্ছায় করিয়েছে, ওর লোক দিয়ে, যাতে আমার বিশ্বাস অর্জন করতে পারে। মিথ্যে? মানে মিথ্যে বলেছিলাম আমি? আহিল ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করায়নি। অ্যাক্সিডেন্টটা করিয়েছি আমি, তাও আবার নিজে। কিন্তু কেন? কারণ আহিল আমার পথের কাঁটা, তাই। পথের কাঁটা মানে? এই প্রশ্নটা করতেই পিছন থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল। আর আয়েশা পিছন ফিরে তাকাতেই দেখল সিঁড়ি দিয়ে একটি লোক নেমে আসছেন। মুখটা স্পষ্ট হলো তখন যখন সে আয়েশার সামনে এসে দাঁড়ালেন। আমি বলছি। চাচ্চুম্নি? হ্যাঁ আমি। তুমি এসব করিয়েছ? কিন্তু কেন? আজ তোকে সব প্রশ্নের উত্তর দেব। প্রথম থেকে শুরু করা যাক। কি বলিস রিক? রিক পাশে দাঁড়িয়ে বলে, অফকোর্স ড্যাড। আমি যখন ধরা পড়ে যাই আমার বাবার, মানে আয়েশার দাদু কাছে ড্রাগস ব্যবসা নিয়ে, তখন বাবা আমায় দত্তজপুত্র করে। ভাইয়া মানে আয়েশার বাবাকে সব সম্পত্তির মালিক করে দেয়, যা আমার রাগের কারণ হয়ে দাঁড়ায়।
কিন্তু আমার ভাইয়া আমায় এতই ভালোবাসতো যে আমার সাথে সম্পর্ক ত্যাগ না করে আরও বাবাকে লুকিয়ে সম্পর্ক রাখলো, আর আমিও প্ল্যান বানিয়ে ফেললাম যে এই সুযোগ আমার সম্পত্তি নিজের করে নেওয়ার। ব্যাস যেই ভাবা সেই কাজ। আস্তে আস্তে রিককে আমি তোর আর অঙ্কুরের মাঝে প্রবেশ করালাম, সব ঠিকঠাক চলছিল। হুট করে কোথা থেকে অঙ্কুরের বন্ধু ওই আহিল টপকে পড়ল, আমার প্ল্যানে বাধা হয়ে দাঁড়ালো। আমি কিছু প্ল্যান করব তার আগেই জানতে পারলাম যে আহিল অঙ্কুরের বাড়ি পর্যন্ত চলে এসেছে, এবার হয়তো অফিসেও চলে যেতে পারে, তাই আমি রিককে সরিয়ে নিলাম তোদের মাঝখান থেকে। এরপর শুনলাম আহিলের বোন আনিকাকে নাকি অঙ্কুর ভালোবাসে, বিয়ে করতে চায়। ব্যাস মেঘ না চাইতেন জল। আমাকে আর কিছু করতেই হলো না, ভেবে নিলাম আরেকটা প্ল্যান। আনিকা আর অঙ্কুরের মাঝে এজটা থার্ড পারসন নিয়ে এলাম, কিন্তু আয়শা তোর এই ভাইয়াটা একটু বেশি বউকে বিশ্বাস করে, তাই আনিকার সাথে ওর মেল ফ্রেন্ডের ক্লোশনেসের এডিট করা ইমেজে অঙ্কুরের কিছুই গেল এলো না। ও বরং গিয়ে আনিকাকে সবটা বলল, আর আনিকা বলে দিল যে ওটা মিথ্যে। প্ল্যান আনসাকসেসফুল হয়ে গেল আমাদের। তাই এবার আমরা একটু উল্টে দিলাম প্ল্যানটা। অঙ্কুর অবিশ্বাস করেনি তো কি হয়েছে, আনিকা তো অঙ্কুরকে অবিশ্বাস করতেই পারে। ব্যাস মিলে গেল আমার কথা। অঙ্কুরের পিয়ে যেই না অঙ্কুরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করল আর নিজের দুঃখের কথা অঙ্কুরকে বলল, অঙ্কুর আনিকাকে মিথ্যে বলতে লাগলো আর ওর পিয়ের প্রবলেম সলভ করতে থাকলো। ও বেচারা কি আর জানতো ওর পিয়ে আমাদের হাতের পুতুল, আমরা যেটা বলছি ও সেটাই করছে। এরপর ওদের মধ্যে ঝামেলা লাগলো আর সেই জন্য আনিকা গেল ছাদে। আমি এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। রিক অনেক আগেই বাড়ির কাজের লোককে দিয়ে অঙ্কুরের ঘরে পেন ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যার জন্য আমি সবটা দেখতে এবং শুনতে পাচ্ছিলাম। এরপরে আমি আর ড্যাড মাস্ক পরে ছাদে গেলাম। অঙ্কুর বাড়ি থেকে বেরিয়ে গেছিল, তোর বাবা নিজের ঘরে ছিল আর তোর মা রান্নাঘরে। রাস্তা পুরো পরিষ্কার। আমরা ছাদে উঠলাম আর আনিকা দাঁড়িয়ে ছিল ছাদের মোটা পাঁচিলের উপর। ও আহ, কি কপাল আমাদের, স্বয়ং আল্লাহ চেয়েছিল আমরা সাকসেস হই আমাদের প্ল্যানে, তাই তো আনিকা নিচে না দাঁড়িয়ে থেকে পাঁচিলের উপর দাঁড়িয়েছিল। আমি আর ড্যাড গেলাম, কিন্তু যেতে না যেতেই আনিকা ঘুরে তাকালো, বাট মুখ দেখতে পাইনি আমরা, ওকে সুযোগই দিইনি। পাঁচিল থেকে নামার সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে দিয়েছি, কিন্তু বেটা ওই অঙ্কুর সে সময় এসে পড়ল। তাতে কি, ধরতে তো পারেনি আমাদের। আমরা দুজন ছিলাম আর ও একা। ও নিজের বউকে বাঁচাবে নাকি আমাদের ধরবে? হা হা হা। ব্যাস আনিকা ছাদ থেকে পড়ে কোমায় চলে গেল আর আমি রিককে ফোন করে বলে দিলাম যাতে আনিকার কেবিনে ঢুকে ওর অক্সিজেন মাস্কটা খুলে দেয়, তাতে সব দোষ গিয়ে পড়বে অঙ্কুরের ঘাড়ে। কারণ শেষবার অঙ্কুর আনিকার কেবিনে ছিল, যা সিসিটিভি ক্যামেরাতে উঠেছিল। এরপরের ঘটনাটা যখন ঘটেছে তখন তো আমি সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়েছিলাম। হা হা হা। রিক যা যা করেছে সবই লুকিয়ে আর মাস্ক পরে, যাতে ধরা না পড়ে। আর এই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা আহিলকে আমরা পাঠালাম আর বিশ্বাস করালাম যে অঙ্কুর ওর আপুকে মেরেছে। ছাদ থেকে যখন পড়েছিল তখন ও অঙ্কুর ছিল আর কেবিনেও শেষবার অঙ্কুর ছিল, কিন্তু অবাক ব্যাপার, আহিল কোনো রিয়াক্ট না করেই আমেরিকা চলে গেল। এরপর আমি তোর নামে বিষিয়ে দিতে লাগলাম আহিলকে, যাতে ও আর কোনোদিন তোর আর তোদের পরিবারের সাথে কোনো সম্পর্ক না রাখে, কিন্তু ও বেটার আগের চোটে এসে তোকে বিয়ে করে পুরো খেলাটা বিগড়ে দিল। কুল ডাউন মাই সন। এতে তো কোনো লাভ হয়নি। আহিল কিছুই বুঝতে পারেনি আমাদের প্ল্যানের ব্যাপারে। ইয়াহ, বরং আমার সাথে তোকে দেখে আমার কথা বিশ্বাস করে তোকে অবিশ্বাস করে গেছে। হা হা হা। তুইও অবিশ্বাস করতি আহিলকে, যদি না ওই জ্যাক এসে তোকে রিয়া আর আহিলের খবর দিত। তাও তো শেষমেশ তো তুইও অবিশ্বাস করেই ফেললি আহিলকে। বাপরে বাপ, কি ভালোবাসা, যাতে কোনো বিশ্বাসই নেই। ঠাস। আয়েশা ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রিকের গালে আর বলতে লাগলো, লজ্জা করে না তোর এসব নিজ কাজের কথা নিজের মুখে গর্ব করে বলতে? এই থাপ্পড়টা তো সেই দিনকেই তোকে মারা উচিত ছিল যখন তুই আমায় জড়িয়ে ধরেছিলিস। ছি, কেন করেছিস এসব বল? কেন? তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুললি? তোকে তো আমি। আয়েশার চাচ্চু রিক থামিয়ে দিল। সম্পত্তির জন্য করেছি বললামই তো। আমার ভাগ আমার থেকে কেড়ে নিতে পারেনি, বরং নিজের ভাগটাও আমায় দিয়ে দিয়েছে তোর বাবা। আনিকার মৃত্যুর পর আহিল চলে গেল বিদেশে আর আমি নিজের গার্ডদের পাঠিয়ে দিলাম তোদের বাড়িতে। তুই তো গেছিলি কলেজে, তাই কিচ্ছু জানতে পারিসনি।
তোর বাবাকে ভয় দেখালাম যদি প্রপার্টি আমার ছেলের নামে করে না দেয় তাহলে তোকে জানে মেরে দেব। এই শুনতাই তোর বাবা আর ভাইয়া রাজি হয়ে গেল আর প্রপার্টির পেপারে সাইন করে দিল, কিন্তু তুই টের পেলি না। কি করে পাবি? তোর ফিরে আসার আগেই তো আমরা গায়েব। তোর যখন বিয়ে হয়ে গেল তখন সব সময় তোদের বাড়িতে আমাদের গার্ড থাকতো, পাহারা দিত, জানো তোকে বা আহিলকে কিছু জানাতে না পারে। তোমাকে তো আমার চাচ্চু বলতেও ঘৃণা করছে। কি করে এতটা নিচে নামতে পারলে তুমি? একবার ও বিবেকে বাঁধল না? যে ভাই তোমায় এত ভালবাসলো, দত্তজপুত্র করে দেওয়ার পরেও তোমার সাথে সম্পর্ক রাখলো, তারই ফায়দা নিলে তুমি। সম্পত্তি তো পেয়ে গেছো, তাহলে এখন কি চাই? কেন আহিলকে মারতে চেয়েছিলে আর আমাকেই বা কেন নিয়ে এসেছো এখানে? আরে হো, সম্পত্তি পেয়ে গেলে তো হয়েই যেত, কিন্তু পুরোপুরি আর পেলাম কই? তোর বাবা সম্পত্তি সব তোর আর তোর ভাইয়ার নামে করে রেখেছিল আর কিছুটা রেখেছিল রিকের নামে। জানা রাখলেও চলতো। যাই হোক, এখন তো সব আমার ছেলের হবে, আর তাতে তোর সাইন লাগবে। চটপট করে ফেলতো। আমি ভেবেছিলাম আহিল মরলে বেশি সুবিধা হবে, তাই ওকে মারতে বলেছিলাম, বাট এখন দেখলাম না, মরাতে ও কোনো যায় আসেনি। সাইনটা কর জলদি। কখনো না, আমি কখনো সাইন করব না। এই বলেই আয়শা পিছন ফিরে যেতে নিল আর রিক আয়শার হাত ধরে টেনে নিজের দিকে ফিরিয়ে বলল, তুই সাইন করবি না, তোর ঘাড় করবে। আমাকে চড় মারা, তাই না? বলেই আয়শাকে চড় মারার জন্য হাত তুলল আর আয়শা মুখ ঘুরিয়ে নিল। কিন্তু রিক চড়টা মারতে পারল না আয়শাকে, তার আগেই রিকের হাতকেও একজন ধরে নিল। আয়েশা মুখ অন্য দিকে ফিরিয়ে রাখায় দেখতে পায়নি কি রিকের হাত ধরেছে, কিন্তু হুট করেই কেউ আয়েশাকে হেঁচকা টান মেরে নিজের সাথে মিশিয়ে নেয় আর আয়েশা আস্তে করে বলে ওঠে, আহিল। আহিল বাম হাতে আয়েশার কোমর জড়িয়ে ধরে আছে আর ডান হাতে রিকের হাত ধরে রয়েছে। রিক তো পুরো ঘাবড়ে গেছে আহিলকে দেখে। আহিল আয়েশাকে ছেড়ে রিকের হাতটা পুরো মুছড়ে ধরে লাথি মেরে ফেলে দিল মাটিতে। আয়েশার চাচ্চু কিছু বলতে যাবে আহিলকে, তার আগেই আহিল পকেটে হাত দিয়ে ঠোঁটে বাঁকা হাসি হেসে বলল, এখন আপনি কিছু বলবেন না চাচ্চু বাবু, শুধু দেখবেন আর শুনবেন। আহিল এটা বলতেই পিছন থেকে শব্দ এলো। রিক আস্তে করে উঠে পিছনে তাকালো আর ওর বাবাও তাকালো, দেখল ওদের যে ভাড়া করা গুন্ডাগুলো আছে তাদের এক একটা ছিটকে পড়ছে মাটিতে, আর ওদের আড়াল থেকে বেরিয়ে এলো অঙ্কুর হাতে হকি স্টিক নিয়ে। অঙ্কুর বেরিয়ে আসতেই জ্যাক একটা গুন্ডাকে মারল আর ভিতরে এলো। ভিতরে এসে দুজন হকি স্টিক এক হাতে নিয়ে আরেক হাতের তালুতে মারতে লাগলো আর মৃদু হাসতে লাগলো। এই দেখে আহিল বলল, কি চাচা বাবু, কেমন লাগছে? ভালো তো। তুই এখানে এলি কি করে? কেন? তুই তো নিয়ে এলি আমায়। আমি কেন নিয়ে আসবো তোকে? আমি তো শুধু আয়েশাকে নিয়ে এসেছি। হ্যাঁ তো আয়েশার সাথে আয়েশার ফোন ছিল, আমি লোকেশন ট্র্যাক করে চলে এলাম। আবার কি? ও শিট। আরে হো ভাই, দুঃখ পাস না, বড় বড় কাজে এমন ছোট ছোট ভুল হয়েই থাকে। কি তাই তো চাচা বাবু? হা হা হা। আহিলের সাথে অঙ্কুর আর জ্যাকও হাসল। তুমি হাঁটছ কি করে? তোমার তো পা ঠিক হয়নি এখনো। ওকে ওকে, নাও বি সিরিয়াস গাইস। এবার আসল কথায় আসি, চোয়াল শক্ত করে বলে আহিল, এতদিন আপনারা গেম খেলেছেন আয়েশার চাচা আর রিকের কাছে গিয়ে, নাও মাই টার্ন। মানে? আহিল গিয়ে একটা সোফায় বসল, পায়ের উপর পা তুলে আর বলল, অঙ্কুর, শুরু করি তাহলে? একদম। শুভ কাজে দেরি করতে নেই। এতক্ষণ তো আপনার আর রিকের কথা শুনলাম, এবার আপনারা আমার কথা শুনুন। আয়েশার চাচা আর রিক অবাক হয়ে গেল আহিলের কথা শুনে, কারণ ওরা তো আয়েশাকে সব বলেছে, তাহলে আহিল কি শোনার কথা বলছে? আহিল বলার আগে রিক বলে উঠল, এসব করে কি প্রমাণ করতে চাইছিস তুই খুব ভালো? আয়েশার কাছে ভালো সাজতেন চাইছিস? আয়েশা অনেক আগেই জানে যে তুই বিশ্বাসঘাতক। কথাগুলো যে ভুল বলে ফেললি। হ্যাঁ বাট এটা ঠিক বলেছিস যে আয়েশা জানে কেউ একজন বিশ্বাসঘাতক, কিন্তু সেটা আমি না, সেটা তুই। মানে? এখনো বুঝলি না? তাহলে শোন, এই যে তুই আমার অ্যাক্সিডেন্টের কিছুদিন পর রোজ আয়েশাকে ফোন করে আমার নামে উল্টো পাল্টা বলতিস, তার একটাও আয়েশা বিশ্বাস করেনি, উল্টো সবটা এসে আমায় বলেছে। কেন জানিস? কারণ আয়েশা সেই দিনকেই তোকে দেখে ফেলেছে যখন তুই আমায় গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিস। ফল্ট তোর কজ, তুই মলে আয়েশাকে তোর গাড়ি দেখিয়েছিলিস আর সেই দিন আমাকে ধাক্কা মারার আগে আয়েশা তোকে দেখে ফেলে।
সেটা কি করে সম্ভব? আমি নিজের চোখে দেখেছি যে তোর আর আয়শার মধ্যে কিছু ঠিক ছিল না। আয়শা তোকে এড়িয়ে চলছিল। আমি দেখিয়েছি তাই দেখেছিস, ডেড সেট। মানে, কি বলতে চাইছিস তুই? তুই যখন অঙ্কুরের অ্যাক্সিডেন্ট করাস সে সময় অঙ্কুর নার্সিংহোমে ছিল আর আমাকে ওর বাড়িতে আসতে বলে একটা কাগজের মাধ্যমে আমি ওদের বাড়িতে এসে দেখি সব গুন্ডা টাইপের লোক মেঝেতে পড়ে রয়েছে, কারণ তাদের অঙ্কুরের মা ঘুমের ওষুধ দিয়ে দিয়েছিল চায়। আর সেই ফাঁকেই আমি তোর সব কীর্তিকলাপ জানতে পারি আর ভেবেনি কি করে তোকে ধরব। রিয়া যে তোর সাথে যুক্ত সেটা আমি সেদিনই বুঝেছিলাম, তারপর প্রমাণও পেলাম। কিন্তু জানতে পারলাম যে রিয়াকে তুই জাস্ট ইউজ করিস। তোর গার্ডগুলো অঙ্কুরের বাড়িতে ছিল, তাই তাদের মধ্যে যে হেড তাকে ধরলাম আর জানতে পারলাম ও একজনকে খবর দেয় এখানকার আর সে তোকে সব ডিটেইলসে জানায়। পৌঁছে গেলাম তার কাছে আর সেদিনই কিনে নিলাম তাকে। আমি জানতাম একদিন না একদিন ওর প্রয়োজন হবে আমার, আর ঠিক তাই হলো। মানে ওই ভিডিওগুলো সব মিথ্যে? না, নাটক। ওগুলো সব নাটক। তুই ফোন করার পর আমি আর আয়শা নাটক করতাম। আমি আয়শার সাথে কথা বলার চেষ্টা করতাম আর ও আমায় এড়িয়ে চলত। আর এগুলো ভিডিও করে তোর লোক তোকে পাঠাতো। আর আমার পা যে ঠিক হয়ে গেছে এটা তোকে ভিডিও পাঠাতে ভুলে গেছি, তাই জানতে পারিসনি আর কি। রিক দাঁত কর্মর করে আয়শার দিকে তাকাতেই আয়শা বাঁকা হাসলো আর আহিলের দিকে তাকালো। সেই দেখে আহিল বলল, এই যে তুই স্ক্রিনের পিছনে বসে সব কাজ করতিস না, এটাই তোর কাল হলো। আজ যদি তুই নিজে খবর নিতিস লোক না লাগিয়ে, তাহলে হয়তো এই দিনটা তোকে দেখতে হতো না। আরে চাচা বাবু, আয়শার চাচাকে উদ্দেশ্য করে, আপনি চুপ করে আছেন যে? আহা হা হা, এতক্ষণ কথা বললেন, আমার আপুকে কি সুন্দর প্ল্যান করে মারলেন, সেই গল্প বললেন। রিককে কাজে লাগিয়ে আমাকে আর আয়শাকে আলাদা করার গল্প বললেন, তাহলে এখন চুপ কেন? তুমি সব শুনলে কি করে? ওহো, দেখেছেন, আমি তো এটা বলতেই ভুলে গেছিলাম। ভালো হয়েছে মনে করিয়ে। আসলে আমি বাইরে গাড়িতে বসেছিলাম যখন রিক আয়শাকে নিয়ে ভিতরে ঢুকলো। শুধু আমি না, জ্যাক আর অঙ্কুরও ছিল আমার সাথে। আয়শা ভিতরে আসতেই রিক দরজা দিতে যায় আর সেই ফাঁকেই আয়শা আমাকে ফোন করে আর আমি ফোনটা রিসিভ করে আমার কল রেকর্ডারটা অন করে দিই, যাতে পরে আপনাদের মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে পাই। এইবার আয়শার চাচা আর রিক বুঝতে পারল যে আহিল কি করে সব জানতে পারল। রিক ভাবছে কেন ও আয়শার থেকে ফোনটা কেড়ে নিল না, তাহলে হয়তো ধরা পড়তো না আজকে। ভাই আমি জানি তুই কি ভাবছিস, ভেবে লাভ নেই। আয়শার ফোন কেড়ে নিলে ওর কাছে ক্যামেরা আছে, সেটাতে আমি জেনে যেতাম সব। অ্যাকচুয়ালি কি বলতো, তোরা আমায় একবার বোকা বানাতে পেরেছিস, তা বলে যে বারবার পারবি এটা ভেবে বড় ভুল করে ফেলেছিস। আচ্ছা ওয়েট, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। হেই কাম ইন। দরজার দিকে তাকিয়ে অঙ্কুর আর জ্যাক সরে গেল আর ওদের পিছন থেকে বেরিয়ে এলো আনিকা, আর আনিকার পিছন পিছন আহিলের মা, আয়েশার বাবা মা আর আরোহী। আনিকাকে দেখে রিক আর ওর বাবা তো পুরো থ হয়ে গেছে। আনিকা, এটা কি করে সম্ভব? আমরা তো ওকে মেরে ফেলেছিলাম। ঠিক যতটা প্ল্যান করে আমার আপুকে মারার চেষ্টা করেছেন আপনারা। আমার শ্বশুরমশাই আর মা ঠিক ততটা প্ল্যান করেই আমার আপুকে বাঁচিয়েছে। কি শ্বশুর মশাই বলুন আপনার ভাইকে যে আপনি ও আপনার ভাইয়ের থেকে কম যান না, আয়েশার বাবাকে উদ্দেশ্য করে। আয়েশার বাবা একটু হেসে বলা শুরু করলো, কি করে আনিকাকে বাঁচিয়েছেন আর কি করে ওকে সেভ রেখেছে। ওহ, তার মানে আমরা জেনে যাব বলে অঙ্কুর, আয়েশা আর ভাবি মানে আয়েশার মাকে কিছু জানাওনি? হ্যাঁ, আনিকার মৃত্যু হয়েছে জানার পরের দিনেই রিক আমাদের বাড়িতে ব্ল্যাকমেল করতে চলে এলো আর ওরকম গার্ডদের কথা জানালো। তাই আমি খুব সাবধানে আয়েশা যখন ফিরল তখন আহিলের মাকে একটা কল করে জানিয়ে দিই যাতে আনিকাকে আমাদের বাড়িতে আসতে না দেয় আর আহিলকে কিছু না জানায়, কারণ এতে আয়েশার ক্ষতি হতে পারে। আয়েশা জানতো না পর্যন্ত ওর আশেপাশেই সব সময় ওর শত্রুরা ঘোরাফেরা করছে, আমাদের প্রত্যেকটা পদক্ষেপে নজর রাখছে। তাই আমি আর জানানোর সময় পেলাম না অঙ্কুর, আয়েশা আর ওদের মাকে। তবু সব ক্লিয়ার তো? সবাই সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন নিশ্চয়ই? আমি আপনাদের প্ল্যানে সাকসেসফুল হতে দিয়েছি, তাই আপনারা আজ এখানে না হলে পারতেন না। এতদিন আপনারা গেম খেলছিলেন, ভেবেছিলেন আপনারা ছাড়া আর কেউ গেম খেলতে পারে না, তাই আপনাদের ভুলটা ভাঙালাম।
দেখিয়ে দিলাম যে কে কি পারে আর কে কি পারে না। এবার মামাবাড়ি যাওয়ার পালা। একদম। ইন্সপেক্টর আপনারা আসুন। অঙ্কুরের ডাক পড়তেই ইন্সপেক্টর ভিতরে চলে এলো। আয়েশার চাচা আর রিক কিছু বলতে পারল না, কারণ আয়েশাদের কাছে সব রকম প্রমাণ আছে। ওদের হাতে বাঁচার আর কোনো উপায় নেই। রিককে নিয়ে যাচ্ছিল সেই সময় আহিল শুধু বলল, হাতটা শুধু মুছেছি, ভাঙিনি, আজ শরীর ভালো থাকলে প্রাণে বাঁচতে পারতি না। আহিল গিয়ে আয়েশার পাশে দাঁড়ালো আর ওর কাঁধে রেখে মুচকি হাসল। এদিকে জ্যাক আর অঙ্কুর ও হাত থেকে হকি স্টিকটা ফেলে দিল। অঙ্কুর আনিকার কাঁধে হাত রাখল আর জ্যাক আরোহীকে চোখ মারল। এরপর ওরা সবাই বেরিয়ে গেল। একদিন পর, সেই দিন রিক আর রিকের বাবাকে অ্যারেস্ট করে পুলিশ। আর রিয়ারও শাস্তি হয়। আহিল চাইলে রিককে নিজের হাতে শাস্তি দিতে পারত, কিন্তু নিজের হাতে আইন নেয়নি। কারণ এটা হয়তো ওকে আয়েশার থেকে দূরে সরিয়ে দিত, যা আহিল কোনো মতেই মেনে নিতে পারবে না। আহিল বুদ্ধি করে সবটা সামলেছে, ফিরিয়ে দিয়েছে অঙ্কুরকে তার অফিস, আয়েশার বাবাকে তার বাড়ি। অঙ্কুর আর আনিকার সম্পর্কটাও ঠিক হয়ে গেছে, কোনো বিবাদ ভুল বোঝাবুঝি নেই, আছে শুধুই ভালোবাসা আর বন্ডিং। কিন্তু আহিল আর আয়েশা, তাদের মধ্যে কি সব ঠিক হয়েছে? আদৌ কি হবে? আহিল নিজের ঘরে বসে ম্যাগাজিন পড়ছে। চোখটা ম্যাগাজিনে থাকলেও মনটা আয়েশার কাছে পড়ে রয়েছে। আয়েশার সাথে আহিল যেটা করেছে তার জন্য আহিল এখনো নিজেকে ক্ষমা করতে পারেনি। আহিল জানে আয়েশা ওকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আহিলের মনে একটু হলেও খচখচ করে যে কি করে ও আয়েশাকে ভুল বুঝল। একটা রোগ হয়ে দাঁড়িয়েছে আহিলের। এটা আর এই রোগের ওষুধ একমাত্র আয়েশার কাছে আছে। আয়েশার সাথে একটু সময় কাটালেই হয়তো সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু আয়েশার সেই সময় কই, সে তো বাড়ি ফেরার পর আনিকা আরোহী এদের সাথে গল্পে মেতে রয়েছে। আনিকার সাথে ভিডিও কলে, আর আরোহী তো বাড়িতেই থাকে। সেদিনই আহিল আয়েশাকে নিয়ে নিজের বাড়ি চলে এসেছে। আহিল এসব ভাবতে ভাবতে ম্যাগাজিনটা রেখে ব্যালকনিতে চলে গেল আর একটা সিগারেট ধরালো। কিছুক্ষণ সিগারেটের দিকে তাকিয়ে থেকে যেই না টান দিতে যাবে, অমনি কোথা থেকে আয়েশা এসে ওর হাত থেকে সিগারেটটা ফেলে দিল। আহিল আয়েশার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল আর রেলিংয়ে হাত দিয়ে ভর করে দাঁড়িয়ে বলল, এখন আসার সময় হলো? না এলেই পারতে। সারাদিন যখন আরু আর আপুর সাথে কথা বলে কাটাও, তখন এই সময়টা বাদ দিলে কেন? আরুর ঘরেই ঘুমাতে। তোমার যে একটা ঘর আছে সেটা তো তুমি ভুলেই গেছো। আর সেখানে যে একটা মানুষ থাকে তার তো কোনো মূল্য নেই। তাই আয়েশা আহিলের ঠোঁটে আঙুল দিয়ে বলে, চুপ, একটু শ্বাস নাও, জল খাও, তারপর বলো। রাজধানী এক্সপ্রেস ট্রেনের মতো বলেই চলেছ। আহিল যেন আরো বেশি রেগে গেল আয়েশার কথায়। আর আয়েশা তো বেশ মজা পাচ্ছে, কারণ আহিলের কথায় বুঝতে পেরেছে যে আহিলের অভিমান হয়েছে। দরকার নেই জল খাওয়ার, নাই দরকার আছে শ্বাস নেওয়ার। শ্বাসটা সারা জীবনের মতো বন্ধ হয়ে গেলেই ভালো। আহিল, কি সব বাজে কথা বলছো বলো তো? আহিল নিশ্চুপ পিঠ দিয়ে হেলান দিয়ে দাঁড়ালো রেলিংয়ে। আয়েশা আস্তে করে আহিলের কাঁধে হাত রাখল আর এক হাত দিয়ে আহিলের গালে হাত রেখে বলল, আহিল, যা হয়েছে ভুলে যাও, আমি চাই না ওসব কথা মনে রাখতে। আমি তো অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি, তাহলে কেন তুমি এখনো ওইসব পুরনো কথা মনে করে বসে আছো? আহিলের কাঁধে মাথা রেখে বলে আয়েশা, কি করে ভুলবো আয়ু? বিয়ের রাতে আমি তোমার সাথে যেটা করেছি সেটা তো ক্ষমার যোগ্য নয়। আর তারপর আমি তোমার গায়ে হাত তুলেছি, এসব ভাবলেই তো চুপ করতে বললাম তো। মানছি ভুল করেছ, সেটা তো শুধরে নেওয়াও যায়। আহিল আয়েশাকে এক হাতে জড়িয়ে বলে, কি করে? আয়েশা আহিলের বুকে মুখ গুজে রইল। এতে অবশ্য আহিল উত্তর পেয়ে গেছে, তবুও সেটা আয়েশার মুখে শুনতে চায়, তাই বলল, কি হলো বলো? মুচকি হেসে বলে আহিল। আয়েশা আহিলের বুকে কিল মেরে বলে, তুমি জানো? আরে হো, আমি জানলে তোমায় জিজ্ঞেস করতাম। আমি সত্যি জানি না। বিয়ের দিন রাতে তুমি আমাকে কাছে টেনে নিয়েছিলে ঠিকই, কিন্তু তাতে কোনো ভালোবাসা ছিল না, শুধু অভিমান ছিল। আমাকে ভালোবেসে কাছে টেনে নেওয়া যায় না আহিল। সব কিছু নতুন করে শুরু করা যায় না, যেখানে শুধু ভালোবাসা থাকবে, অন্য কোনো কিছু নয়। আহিল আয়েশাকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, আই উইল প্রমিস ইউ, আমাদের মাঝে আর কোনোদিন কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, শুধু ভালোবাসা থাকবে।
তোমার অন্তরে আমি থাকবো আর আমার অন্তরে তুমি। আয়েশা ও আহিলকে জড়িয়ে ধরল শক্ত করে আর আহিলের চোখ গেল ওদের দরজার বাইরে আর আহিল আয়েশাকে ছেড়ে ওর দিকে তাকাতেই আয়েশা আহিলকে কানে কানে কিছু একটা বলল আর আহিল আয়েশার দিকে একটু রেগে তাকিয়ে বলল, হোয়াট? আয়েশা একটু ঘাবড়ে গেল আহিলের এমন রিয়াক্ট করাই। আহিল বলল, জ্যাক, চোরের মতো বাইরে থেকে উকি ঝুঁকি না মেরে রুমে আয়। জ্যাকের মাথায় তো আকাশ ভেঙে পড়ল। ও ভেবেছিল নিজেকে ফুল প্রিপেয়ার করে আহিলের সামনে যাবে আরোহীর আর ওর ব্যাপারে কথা বলতে, আর তার আগে আয়েশাকে দিয়ে বলে পাঠিয়েছে যাতে আয়েশা আহিলকে ম্যানেজ করে রাখে। কিন্তু এখন তো আহিলের গলা শুনে মনে হচ্ছে আশায় জল পড়ে গেছে। আহিল জোরে ডেকে বলে, ভিতরে আসতে বলেছি আমি তোকে। জ্যাক ভিতরে ঢুকে আসতেই আয়েশা বলল, আহিল আমার কথাটা শো। চুপ, আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাই না। জ্যাককে উদ্দেশ্য করে বলে আহিল। জ্যাক, কতদিন থেকে চলছে এসব? জ্যাক চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিয়ে আহিলের চোখে চোখ রেখে বলতে শুরু করল, আহিল, তুই প্রথম যেদিন আরোহীর ছবি দেখিয়েছিলি আমাকে আমেরিকাতে, তখনই আমার আরোহীকে ভালো লাগে। আর তারপর রোজ তোর ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে ওর আইডিতে গিয়ে ওর আইডি স্টক করি। আসতে ফিল করি আমি ওকে ভালোবেসে ফেলেছি, আর তখনই ও আমাকে নিজে ফোন করে আসতে বলে এখানে। আর এখানে এসে ওকে আমি নিজের মনের কথা জানাই যখন অঙ্কুরের অ্যাক্সিডেন্ট হয়েছিল। সি অলসো লাভ মি, উই লাভ ইচ অদর, একটানে বলে গেল জ্যাক। ওহ, জ্যাক আহিলের শুধু ওহ শুনে আহিলের পাশে গিয়ে দাঁড়ালো আর বলল, আই রিয়েলি লাভ হার। জ্যাককে থামিয়ে আহিল বলে, সেটা আগে আয়েশা জানলো তারপর আমি? এখন তোর কাছে আমার থেকে আগে আয়েশা হয়ে গেল? আমি তোর বন্ধু আর আমি আগে জানতে পারলাম না? ওয়াও, ব্রিলিয়ান্ট। তোর কি মনে হয় আমি জানলে তোকে আরোর থেকে দূরে সরিয়ে দিতাম? এতটা খারাপও মনে হয় না আমি, অভিমান কণ্ঠে বলে আহিল। ব্রোহ, আই এম সরি। আহিলের কাঁধে হাত রেখে বলে, আমি ভেবেছিলাম তোকে বলবো বাট সময় পাইনি আর। হ্যাঁ, তোর সাথে আমি আরোর বিয়ে দেব না। জ্যাক কাঁদো কাঁদো মুখে বলে, কেন? আহিল ভাব নিয়ে বলে, আমি তো কুলুর বলদ। যা গিয়ে কোনো চালাক পণ্ডিতের বোনকে বিয়ে কর। আয়েশা তো হেসেই দিল আহিলের কথা শুনে। এদিকে জ্যাক বেচারা নিজের কথায় নিজে ফেঁসে গেছে। জ্যাক বলল, না ভাই, তুই তো আমার ভাই, তুই কি করে কুলুর বলদ হবি? তুই তো আমার থেকে অনেক চালাক। আমি শোয়া শের হলে তুই পাতি শের। হি হি হি। কি বললি? জ্যাক রে আরকে দেখে ও দিছে দৌড় আর আহিলও গেছে ওর পিছন পিছন। এদিকে আয়েশা তো হেসে হেসে মরে যাচ্ছে। পরের দিন জ্যাক আর আরোহীর কথা সবাইকে জানিয়ে দিয়েছে আহিল। সবাই রাজি ওদের সম্পর্কে, কিন্তু ওদের বিয়ের আগে বিয়ে হবে আহিল আর আয়েশার। আহিল আয়েশাকে যেভাবে বিয়ে করেছে তাতে কেউ ছিল না, জাস্ট রেজিস্ট্রি ম্যারেজ ছিল। তাই আহিলের পরিবার আর আয়েশার পরিবার দুজনের মতে ওদের ধর্ম মতে বিয়ে হবে। বেশ জাঁকজমক করে আহিল আর আয়েশার বিয়েটা হয়ে গেল। আয়েশা নিজের ফুলসজ্জা ঘরে বসে রয়েছে বউ সেজে। আজ আয়েশার মনে কোনো ভয় নেই, কোনো সংকোচ নেই। কিন্তু আয়েশা ভাবছে আহিল এখনো আসছে না কেন? এত রাত হয়ে গেল, আহিল কোথায়? এটা ভাবতেই আয়েশার মনে হলো রুমে কেউ এসেছে, আর হুট করে আয়েশার ঘরে যা আলো জ্বলছিল তা নিভে গেল। আয়েশা একটু ভয় পেয়ে গেল ও আস্তে করে ডাকল, আহিল। এটা বলতেই কেউ আয়েশার চোখটা বেঁধে দিল একটা কালো কাপড় দিয়ে, কিন্তু বাঁধার সময় আয়েশা আহিলের স্পর্শ পায়, যার জন্য আয়েশা চোখ বেঁধে দেওয়ার পর বলে, আহিল কি করছো? শশ। কিছুক্ষণ পরেই আয়েশার নাকে একটা মিষ্টি সুবাস ভেসে এলো, আর সে সময় আহিল আয়েশার চোখটা খুলে দিল। আর আয়েশা তাকাতেই দেখল পুরো ঘর সুগন্ধি মোমবাতির আলোতে ভরে উঠেছে। আয়েশা ঘরে এসেই দেখেছিল অনেক মোমবাতি রাখা, কিন্তু কেন রাখা সেটা এখন বুঝল। আমার সাথে আসো। আহিল আয়েশার হাত ধরে একটা দরজার কাছে নিয়ে গেল, যেটা আহিলের ঘরের মধ্যেই। আহিল ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে দিতেই আয়েশা দেখল পুরো ঘরে শুধু ছোট ছোট আয়েশার ছবি, আর সেই সবের মাঝে বড় করে আয়েশা আর আহিলের বিয়ের ছবি টানানো। আয়েশা সেই ছবির সামনে দাঁড়িয়ে আছে, আর আহিল আয়েশাকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, পছন্দ হয়েছে আয়ো? ভীষণ। আহিল আয়েশাকে সামনে ফিরিয়ে আয়েশার দু গালে হাত রেখে কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল,
এখনকার সময়টা শুধু আমাদের। আই ক্যান্ট কন্ট্রোল, আয়েশার কানে কানে বলে আহিল। আয়েশা লজ্জা পেয়ে মুখ লুকালো আহিলের বুকে আর আহিল জড়িয়ে ধরল আয়েশাকে। তারপর কোলে তুলে নিল আয়েশাকে আর পা বাড়ালো ঘরের দিকে। আজ থেকে শুরু হবে আহিল আর আয়েশার নতুন জীবন, যেখানে থাকবে না কোনো সংশয়, কোনো ভুল বোঝাবুঝি, থাকবে শুধুই ভালোবাসা। সমাপ্ত।